আমাদের আজকের যে এপিসোড রয়েছে সেটা একটু অন্যরকম হতে পারে আপনাদের কাছে। আজকে আমরা যে এপিসোডটা বা বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আজকে এসেছি, এটা আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, এই রিসেন্টলি একটা ভিডিও ক্লিপ প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে একটা কাল ভৈরব এবং মা কালী, তাদের যে পারফরমেন্স আর ওভারঅল যে প্রেজেন্টেশন, সেটা এতটা টাইমিং অ্যাকিউরেট এবং এত সুন্দরভাবে যারা অভিনয় করছেন তারা এতটা পারফেক্টলি করেছেন, মেকআপ যারা করেছেন তারা এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এবং যে জুয়েলারি হোক বা ওভারঅল যে ব্যবস্থাপনাটা থাকে এতটা সুন্দর, এতটা পারফেক্ট টাইমিংয়ে ম্যাচ করেছে। আমরা যখন প্রথমে দেখেছি অবাক হয়েই দেখছি। এবার পারফরমেন্সে তো আমাদের কোনো রকম প্রশ্ন থাকতেই পারে না, এতটা তাদের দক্ষতা রয়েছে। একটা বিষয় ছাড়া যেটা বিতর্কিত, যেটা হয়তো ভাইরাল, সেই বিষয়টা ছাড়া ওভারঅল পুরো বিষয়টা সত্যি অপূর্ব। এবং আমাদের যে শিল্পী রয়েছেন সেই শিল্পীকে এই ধরনের কন্টেন্ট যে উনি দিয়েছেন, এই ধরনের যে বিষয়গুলো নিয়ে বানান, তাকে আমাদেরকে কুর্নিশ জানাতেই হবে, তার পুরো টিমকে জানাতে হবে। আজকে একটু বিশেষ ধরনের, যা সচরাচর আমি কোনোদিনও এই ধরনের নিইনি। সেটা হচ্ছে একজন নৃত্যশিল্পী। তিনি একজন নৃত্যশিল্পী, তিনি খুব ভালো অভিনয় করছেন, তিনি খুব ভালো, তার যে মেকআপ, ঠিক আছে, সাজসজ্জা, এই সমস্ত ওভারঅল তার এতটা দক্ষতা রয়েছে। এই পুরো বিষয়টাই আমরা অ্যাজ এ শিল্পী হিসেবে, আজকে গেস্ট হিসেবে আমরা ওনাকে আমাদের এপিসোডে আনতে পেরেছি। আমরা যখন আলোচনা করছি তখন আমরা চেষ্টা করব উনি যেভাবে কাজ করেন তার পিছনে কিভাবে চলেন, কি কাজ হয়, তার পিছনের যে বিহাইন্ড দ্য সিন হয়, প্ল্যানিং হয়, সে সমস্ত বিষয় আমরা জানারও চেষ্টা করব। এবার আমরা যাকে নিয়ে কথাবার্তা বলতে চাই তিনি হচ্ছেন রাত্রি, যিনি একজন নৃত্যশিল্পী, প্লাস হচ্ছে উনি একটা ডান্স ট্রুপও চালায়, সেটার নাম হচ্ছে রেনবো ডান্স ট্রুপ। তারই প্রোডাকশানে এই পুরো প্রোগ্রামটা হয়েছে এবং আরও প্রোগ্রামগুলো হয়। তো আজকে আমরা চলে এসেছি এখানে, এটার নাম হচ্ছে মধ্যমগ্রাম বাদু ম্যাক্স গার্ডেনে, যেখানে ওনারা রয়েছেন, ওনার পুরো টিম রয়েছে, আমরা ধরতে পেরেছি আজকে। তো এই বিষয়গুলো নিয়ে জানবো, ওনাকে নিয়ে বিশেষ করে জানবো, আরও জানবো বিতর্ক নিয়ে, কতটা ঠিক কতটা না ঠিক। আমরা তো নিজেদের মতন করে কমেন্টে লিখি, একজন শিল্পী যে বানায় সে একটা নির্দিষ্ট ভাবনায় বানায়, সেটাও একটা ঠিক। এবার কতটা তার সীমারেখা হওয়া উচিত, কতটা সীমারেখা হওয়া উচিত নয়, এই সমস্ত নিয়ে একজন শিল্পীর কাছ থেকে জানবো এই বিষয়গুলো, যে কি তার ধারণা, কি তার বক্তব্য রয়েছে। হাই রাত্রি। হ্যালো, সোমনাথ, জয়ত্রী টিভি থেকে। কেমন আছো? ভালো আছি। প্রথম কথা হচ্ছে আমি নিজে নার্ভাস, আমি তোমার কাছে আসতে পেরেছি। নার্ভাস এই কারণেই, 2-3টে কারণ তো থাকেই আজকের আলোচনাটা। প্রথমত হচ্ছে আমি এমন একজন মানুষের সাথে কথাবার্তা বলছি, সে সত্যি করেই এত ট্যালেন্টেড, ঠিক আছে, সেখানে তো আমার বলার কিছু নেই। থ্যাংক ইউ। দ্বিতীয়ত আমি এমন বিষয় নিয়ে আলোচনা করছি যা অনেকটা কন্ট্রোভার্সিয়ালও। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি এতটাও অভিজ্ঞ নই, এতটা আমার জ্ঞান নেই সেই বিষয়টা নিয়ে ঠিক কি ভুল। তো সেক্ষেত্রে আমি অনেকটা সংবেদনশীলতার সাথেই কথাবার্তা বলবো। পুরোটা ক্লারিফিকেশান তুমি দেবে, তোমার মতন করে দেবে। অনেক জ্ঞান, অনেক পড়াশোনা রয়েছে তোমার এই নিয়ে, আর জানবো তোমাকে নিয়ে। প্রথমে হচ্ছে অনেক কংগ্রাচুলেশনস তোমাকে। Thank এই you. একটা একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক 13 তারিখে তোমরা পোস্ট করলে যে আমরা করব, সেটা এত হিউজ সাকসেস, এটা তো কংগ্রাচুলেশন দিতেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমি তোমার সঙ্গে জানতে চাইবো, আমি কার সাথে কথা বলছি? ঋত্বিক না রাত্রি? বেসিক্যালি আমার বাই বার্থ নাম হচ্ছে ঋত্বিক, বাট ইচ্ছা ছিল ট্রান্সফরমেশন করার, কজ আমি রূপান্তরকামী একজন মানুষ। তো এখনো পর্যন্ত কোনো সার্জারিক্যাল চেঞ্জেস হয়নি বা করিনি, বাট রাত্রি ঋত্বিক দুটোতেই আমি কমফোর্টেবল। আমার মনে হয় আমি রাত্রিতেই, হ্যাঁ, কোনো যেহেতু পুরো অসুবিধা নেই। কাজটা হ্যাঁ, আমি জানি, যতটা তোমার স্টেজ নেম রাত্রিতে তোমার বেশি পাবলিকলি থাকে, নেমটা পাবলিকলি বেশি। থাকে। হ্যাঁ, আর প্রচুর পরিমাণে তুমি দেবদেবীর কাজ করেছো, সেখানে ফিমেল ক্যারেক্টার অনেক বেশি তুমি কাজ করেছো। তো সেক্ষেত্রে আমরা পুরো ইন্টারভিউটা তোমার পারমিশনে আমি রাত্রি বলে একদম করতে পারি। একদম কোনো আচ্ছা, অসুবিধা আমরা নেই। একটু হাঁটাচলা করতে হ্যাঁ পারি? হ্যাঁ, শিওর ঠিক। শিওর। আমি রাত্রিকে জিজ্ঞেস করতে চাই যে রেনবো ডান্স ট্রুপ না, ডান্স গ্রুপ। এটা কবে তোমার শুরু করলে তুমি? বেসিক্যালি আমাদের এই গ্রুপটা শুরু হয়েছিল
2018-এ। এবার শুরু হয়েছিল 2018-এ, বাট ওটা 2019-20 থেকে যেহেতু করোনা ভাইরাস চলে আসে, তখন সেরকম পাবলিক ছিল না আমাদের গ্রুপে, ছিল খুব কম লোকজন ছিল, 3-4 জন ছিল যারা আমার খুব ক্লোজ। তো তাদেরকে নিয়েই টুকটাক এই ছোটোখাটো প্রোগ্রাম কিছু অর্থের বিনিময়ে করতাম নিজেকে দেখানোর জন্য বা গ্রুপটাকে স্ট্যান্ড বাই করানোর জন্য, কিন্তু সেরকমভাবে পাবলিক হয়নি কোনো দিনই। আফটার 2022 আমার কাছে একটা বড় অফার আসে, সেটা হচ্ছে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কিন্নার মহোৎসব, আচ্ছা, যেটা ট্রান্স পিপলদের নিয়ে অনুষ্ঠানটা হয়, যার অর্গানাইজেশনে ছিল লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী এবং মনীষ জৈন। তো ওখানে আমাদের কলকাতার একজন ট্রান্স পার্সন, এবং আমি যাকে দিদি বলতাম, রঞ্জিতা সিনহা, উনি আমাকে ওখানে সুযোগ করিয়ে দেন। তো সেই থেকে আমার গ্রুপের আস্তে আস্তে শ্রীবৃদ্ধি বা যাত্রা শুরু। আর ওটা শুরু হচ্ছে ওই সেই সময় থেকে, হ্যাঁ, তাই তো? মানে পাবলিকলি মানুষ রেইনবোকে চিনলো হচ্ছে দিল্লির ওই প্রোগ্রামটা থেকে। এবার ভারতনাট্যম বা যে যে নাচগুলো তুমি করো সেগুলো পুরোটাই সেলফ মেড না কোথাও শিখেছো তুমি? না, অবশ্যই আমি ছোটবেলা ঠিক বলবো না, ছোটবেলা থেকে আমার নাচের প্রতি অনেকটা বেশি ইন্টারেস্ট ছিল, ঠিক। বাট যেটা হয় আর কি, ফ্যামিলি থেকে তো ছেলেদের নাচটা পছন্দ করে না। আমার দিদি ডান্স করতো, হুম। সে একজন কথক ডান্সার ছিল, বাট আর আমার বাড়িটা একটু কালচারাল গোছের, কারণ আমার কাকা তবলা বাজাতো, কাকিমা গান করতো। তো তারপরে গিয়েও কোথাও গিয়ে একটা বাউন্ডারিজ ছিল যে নাচটা করা যাবে না, পড়াশোনাটা করতে হবে, কারণ পড়াশোনা তো মোটামুটি ভালো ছিলাম। আমি বারাসাত পিসিএস গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো তারপরে আস্তে আস্তে যখন মাধ্যমিক দিই, আমি মাধ্যমিক দেওয়ার পর আমি নিজে ডিসাইড করি যে আমি নাচটা শিখবো। সেখানে আমার এক দিদি ছিল, মাসির মেয়ে, সে আমাকে সাপোর্ট করে এবং সেই বেসিক্যালি নাচের ইন্ধনটা যোগায় যে হ্যাঁ, তোর যখন ইচ্ছা তুই সেটাকে কর। তখন ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পেতাম না। এবার মা টুকটাক সাপোর্ট করে, সবারই বাড়িতে মাই যা সাপোর্ট করে, বাকি তো বাবা বা ফ্যামিলি মেম্বার্স কেউই তখন সাপোর্ট করতো না, কারণ সবারই ধারণা ছিল নাচ করে গান করে আলটিমেটলি কিছু হয় না। তখন যে নাচটা করছো তখন নিজের যে চরিত্রটা হ্যাঁ। মেল না ফিমেল? না, অবভিয়াসলি মেল। তখন মেল। তখনও মাথায় আসেনি যে এরকম ভাবে কিছু একটা স্ট্যাবলিশড করব বা এরকম কিছু একটা করব যেটাতে সবাই আমাকে চিনবে। ঠিক। ঠিক আছে, সেটা কিন্তু আমি তাও নয় করে 2010 ওই রকম সময় 2010-11 কথা বলছি। তো তারপরে আমি স্কুলকে রিপ্রেজেন্ট করতাম। আমাদের 26 জানুয়ারি একটা বড় প্রোগ্রাম হতো বারাসাত স্টেডিয়ামে, সেটা ইন্টার স্কুল হতো, মানে যত স্কুল আছে সব স্কুল নিয়ে। তো তখন আমি স্কুলকে রিপ্রেজেন্ট করতাম। তো সেই সময় নাচ প্রোগ্রাম করতে গিয়ে আমাদের আউট থেকে, মানে সব গ্রুপ থেকে হয়, যেহেতু প্রত্যেকটা ক্লাব স্কুল এরকমভাবে কম্পিটিশনটা হতো, ওখানে একটা গ্রুপ আসে ছান্দিক বলে, সেই গ্রুপের সাথে আমার পরিচয় হয় এবং সেখানেই আমার প্রথম নাচে ভর্তি। আমার গুরুর নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে আমার প্রথম নাচের হাতে করি। তার আগে এক জায়গায় শিখেছি, কিন্তু মানে সেই অর্থে নাচকে বুঝতে পারিনি, মানে নাচ কি জিনিস যেটা শিখলে আমার ভালো লাগবে বা আমি সেটাকে ভালোবাসতে পারবো, সেই বিষয়টা আসেনি। ঠিক আছে, শিখছিলাম, মানে করতে হবে, ভালো লাগে তাই করবো, মানে হাত নাড়ালে মজা পাবো এরকম ব্যাপার ছিল। তো তারপরে হচ্ছে যখন এই ছান্দিকে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর ওখানে দেখলাম ওখানে প্রচুর ছেলে মেয়ে খুব ভালো ভালো পজিশন পাচ্ছে এবং নাচকে নিয়ে অনেক দূর এগোচ্ছে। যেমন আমাদের ওই স্কুল থেকে প্রথম ন্যাশনাল স্কলারশিপ ছিল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একজন মহিলা নৃত্যশিল্পী যার নাম ছিল লক্ষ্মী দাস, ওনাকে দেখে অনেক ইন্সপিরেশন এসছে। তারপরে জ্যোতি বলে একজন ছিল, তাকেও দেখে, সেও খুব মানে অ্যাজ আ মেল ডান্সার খুব ভালো ছিল। তো তাকে দেখে আরও বেশি ইগারনেস জাগে যে একটা মেল ডান্সার তো এত ভালো নাচ করে, তো নাচ করাই যায়। তো আস্তে আস্তে আমার টিচারও আমাকে সেইভাবেই বিল্ড আপ করলো এবং আমাকে জানালো যে রাজ্য সঙ্গীত, ড্রোভারল্যান্ড এইগুলো একটা ভালো স্তর যেখানে নিজেকে প্রমোট করা যেতে পারে নিজের দ্বারা। তো প্রথমে আমি ভরতনাট্যমে নাম দিই, প্রথমবার আমি ফেলিওর হই। দেন 2014-এ, যেহেতু আমার প্রথম থেকে আমি আগে পেন্টিং করতাম, তো পেন্টিংয়ের মধ্যেও আমি সবসময় ওই মাইথোলজিকেই খুঁজে পেতাম, মানে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এগুলোই আঁকতাম। আর একটু অন্য ধরনের আঁকতাম, মানে সবাই যেরকম সচরাচর দেবী মূর্তি আঁকে সেইগুলো না, মানে আমি ওর মধ্যে আর একটু নাচের ভঙ্গিতে, ক্রিয়েটিভ আঙ্গিকে বিষয়গুলোকে ক্রিয়েট করতাম। তো তারপরে করতে 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 একদিন মনে হলো কি, ঠিক আছে একবার দেবী সেজে দেখা যাক কীরকম লাগে। এখান থেকেই ট্রান্সফরমেশন স্টার্ট প্রথম। অথচ তখন সেই মুহূর্তে তুমি মেল ডান্সার হিসেবে তুমি কাজ করে যাচ্ছ। একদম 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 তখনও পর্যন্ত আমার সেই সাহসিকতা আসেনি যে আমি স্টেজে উঠবো, আমাকে সবাই কিভাবে একসেপ্ট করবে, তখন ভাবিও। একটা প্রশ্ন রাখতে পারি এখানে আমার কিউরিওসিটির জন্য? একদম। তখন কি তুমি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে তখন কি বুঝতে পারছিলে তুমি? বেসিক্যালি ট্রান্সজেন্ডার বিষয়টা আমি জেনেছি অনেক পরে। ছোটবেলা থেকে যেটা হতো, মানে মেয়েলি স্বভাবের বা মেয়েদের জিনিস পড়তে ভালোবাসে, এই যে ফর্মটাকে ট্রান্সজেন্ডার বা ট্রান্সভিসেবল বলে, সেই বিষয়টা আমার জ্ঞানও তো ছিল না। সেটা জানতে পেরেছি আমি এই যে দিল্লির অনুষ্ঠানটায় গিয়ে, তখন জানতে। হ্যাঁ, এটা অনেক পরে।
আচ্ছা, তাহলে আমি ওখান থেকেই ধরবো যে একদম একদম আঁকাটা আঁকাটা থেকে। এবার তখন আমার টিচারকে আমি বললাম যে এরকম আমি এরকম সাজতে আমাকে কি পসিবল? মিথ্যা কথা বলবো না, উনিও আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। ওনার সাপোর্ট ছাড়া আমি এই যে এখন যেরকমভাবে এস্টাবলিশমেন্ট পেয়েছি সেটা সম্ভব ছিল না। কারণ সে সময় গ্রুপে ৬০ থেকে ৭০ জন মেয়ে, তার মাঝখানে একটা ছেলেকে মেয়ে সাজানো মানে একটা বিরাট বড় স্ট্রাগল। ঠিক ঠিক। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের একটা প্রথম প্রোডাকশন হয় সাপমোচন। সেখানে আমাকে উনি বলে যে কাউকে বলবি না, তুই জাস্ট রিহার্সালে আসবি, সবাই জানবে রিহার্সালে তুই কারোর প্রক্সি দিচ্ছিস, যা করবি স্টেজে। তো সাপমোচনে আমি উর্বশীর রোল প্লে করেছিলাম। তো এত সুন্দর সাজ হয়েছিল আমাকে একজন সাজিয়ে দিয়েছিল। তখন আমাকে সেই মুহূর্তে কেউ চিনতে পারেনি মেনলি, মানে পারফরমেন্সের সময় সবাই জানে কেউ একজন এসছে পারফর্ম করে চলে যাচ্ছে। ঠিক। পরে গিয়ে যখন আমি আবার ওই ফিমেল গেট আপটা ছেড়ে আবার মেল গেট আপে পারফর্ম করেছি, মানে আমি দুটো রোল প্লে করেছি, তো তখন বলছে যে না এটা তো একটা অন্যরকম ব্যাপার হলো। তখন সবাই জানতে পারলো। দেন আস্তে আস্তে ওইটা থেকে সাহসিকতা আমার এলো যে ঠিক আছে এরকম এক্সপেরিমেন্টাল কাজ করা যায়। তারপরে আমার হলো রাজ্য সঙ্গীত, মানে রাজ্য সঙ্গীতে এটা হচ্ছে 2014 সাল। আচ্ছা। 2014 সালে আমি থার্মোকল কেটে 8টা হাত বানাই, ঠিক। যেরকম মা দুর্গার পেছনে হয়। আগে আমি সংযুক্তা ব্যানার্জিকে দেখতাম মহালয়াতে, ওনার কিংবদন্তি এক অভিনয়, ওইটা দেখে ভীষণ আপ্লুত এবং ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি। ওনাকে দেখে আমার ইচ্ছা ছিল যদি কোনো দিন এরকম দুর্গা সাজতে হয় অবিকল এই মূর্তিতে, মানে দুর্গা যেমন দশভুজা এই মূর্তিতে। তবে উনি যেটা করেননি, যেটা মা দুর্গাকে আমরা সচরাচর দেখি হলুদ মূর্তিতে, হলুদ মূর্ধা, তো সেই রূপটা ধারণ করব। তো সেইভাবে চললো প্রিপারেশন। তো তার সাথে আমার টিচারের সাথে কথা বলে তিনি বললো যে সবাই তো গোল্ডেন সাজ বা এগুলো পরে, তুই ডাকের সাজটা ইউজ করতে পারিস, যেটা আমাদের বাঙালির ট্র্যাডিশন। তো আমি কুমোরটুলি থেকে গিয়ে, তখনও খুব একটা যাতায়াত মানে রাস্তাঘাট চিনে একা একা যাওয়া খুব একটা ছিলাম না, যে কে ওকে জিজ্ঞেস করে জোগাড় করে কোনো ঠাকুর পড়ে থাকলে তার থেকে খুলে নিয়ে এরকমভাবে প্রিপারেশন নিই। 2014 সালে মার্চ মাসে কম্পিটিশানটা হয়। প্রথমবার আমি রাজ্য সঙ্গীতে ক্রিয়েটিভে পারফর্ম করি। সেখানে 120 জন পারফর্মার ছিল এবং জাজেস ছিল পলি গুহ, আমাদের রবীন্দ্রভারতীর অনেক সিনিয়র ম্যাম, কোহিনুর সেন বরাট, এবং আরেকজন ছিল হচ্ছে পলি স্যার। ওনারা 3 জন জাজমেন্টে ছিল। তো রাজসঙ্গীতে পারফর্ম যখন করতে ঢুকি, ওনারা আমাকে প্রথমে জিজ্ঞেস করেন যে তুমি কি পারফর্ম করবে, এরকম এত সেজেছো কেন, মানে এই যে 10 হাত এরকম ড্রেস আপ এগুলো কেন? তো আমি বললাম যে এরকম আমি দুর্গার উপর পোর্ট্রে করব, তো এরকম বিষয়। তো বললো ঠিক আছে পারফর্ম করো। তার আগে পর্যন্ত যারা পারফর্ম করলো তাদের 1 মিনিট 2 মিনিট খুব জোর দেখেছে, বাট আমার ফুল 5.5 মিনিটের পারফরমেন্স ফুল দেখেছে। দেখার পর আমাকে অ্যাপ্রিসিয়েট করলো এবং জিজ্ঞেস করলো যে প্রপগুলো তুমি বানিয়েছো সেগুলো কি বাইরের কারোর জন্য বানাও না শুধুমাত্র তোমার গ্রুপের জন্য? তো আমি ন্যাচারালি, তখন বাইরের সেরকম আমরা কাজ করতামও না, আমি আমার স্কুলে নাচের স্কুলেই যা করার করতাম। আমি বললাম না আমি আমার গ্রুপের জন্যই করি। তো তার কথাবার্তা বলার পর বললো কি দেখো আমি তো তোমার স্ত্রী বেশামের নাচ দেখলাম, আমি তোমার পুরুষ বেশের নাচ দেখতে চাই, আমি তোমাকে আধা ঘন্টা সেই দিনই, মানে যেহেতু কম্পিটিশনটা ক্রিয়েটিভ, তোমার মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে তুমি সেটা প্রমোট করো। তো আমাকে আধা ঘন্টা টাইম দেওয়া হলো। দেন আমি ওই ড্রেস আপ ছেড়ে একদম মানে সব মেকআপ তুলে এসে আমি পারফর্ম করি একটা ক্রিয়েটিভ পারফরমেন্সের পর ওরা একটা রবীন্দ্র দেখতে চায়, মানে টোটাল আমি 3টে পারফর্ম করেছিলাম সেদিনকে। দেন আমি কোনো এক্সপেকটেশন ছাড়াই গেছিলাম এবং জানতামও না যে আমি একটা গুড রেজাল্ট ওখান থেকে পাবো। আমি পারফরমেন্সের পর যখন ওয়েট করছি, এবং আমি প্রথম থেকেই এই বিষয়গুলোকে খুব সাত্ত্বিকভাবে নিতাম, মানে যেদিনকে এই দুর্গা ক্যারেক্টার বা কোনো দেবতার ক্যারেক্টার করতাম সম্পূর্ণ নিরামিষ খেতাম বা না খেয়েও করতাম অনেক সময়। আমার মনে হতো যে সেটাতে আরও বেশি পাওয়ার আসে, তার সাথে কানেক্ট হতে পারবো আর কি। তো আফটার পারফরমেন্স ওনারা যখন রেজাল্ট আউট করছে, তো প্রথমে 3rd থেকে স্টার্ট করলো। 3rd-এ একজন নাম বললো, 2nd-এ একজনের নাম বললো। তখন আমি মানে 2nd যখন হয়ে গেছে আমি তখন না ঠিক আছে আর কোনো এক্সপেকটেশন নেই, কারণ প্রথমবার গিয়ে প্রথম হব এই আশাটা করাটা একটা ভীষণ বড় ধৃষ্টতা আমার কাছে সেই সময় দাঁড়িয়ে। আর প্রথম গেছি ওইখানে আমি পারফর্ম করতে। এবার প্রথমে যখন আমার নামটা বললো সেটা একটা আমার কাছে মানে একটা বিরাট পাওনা ছিল, মানে জীবনের সব কিছু একটা সাইডে ওই পাওনাটা আমি লিটারালি কেঁদে ফেলেছিলাম ওইখানে দাঁড়িয়ে। এবং তারপরে মানে ওইখানে নিয়ম ছিল যারা রাজ্য সঙ্গীতে ফার্স্ট হয় তাদেরকে উদয়শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে সোলো পারফর্ম করতে দেওয়া হয় সরকার থেকে। 2015-তে কিছু একটা কারণবশত এই প্রোগ্রামটা হয়নি, 2016-তে গিয়ে হলো। 29th of জানুয়ারি অনুষ্ঠানটা ছিল, আমি উদয়শঙ্করে পারফর্ম করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কলকাতার মঞ্চে কোনো পুরুষ নৃত্যশিল্পী স্ত্রী বেশামে পারফর্ম করেছিল। আচ্ছা, এর আগে কখনো হয়নি? না, হয়েছে কুচিপুড়িতে, কথাকালিতে, বাট ক্রিয়েটিভ পারফরমেন্স এরকমভাবে কোনোদিন হয়নি। এটা ফার্স্ট আমি করেছিলাম। এই যে দেবীমূলক যে ট্রেন্ডটা এখন বর্তমানে রয়েছে, সবাই এখন দেবী সাজছে, তখন অতটা ছিল না, সেই জনজোয়ারটা আমি এনেছি। আচ্ছা, অনেকের কাছে অজানা। এবার যেই মুহূর্তে তুমি জানতে পারলে যে
এটা তো একটা ফেম দিল, একটা দেবী মূর্তি, হুম, তুমি জন্মজোয়ার নিজেই নিয়ে এসছো বললে, একদম। এটাকেই তোমার এবার কি তখন থেকে এবার প্রিপারেশন শুরু হয়ে গেল যে না এই নাচ এই ফর্মটাই আমার নিজস্ব ফর্ম হতে চাচ্ছে এবার? না, ভাবতে শুরু তখনও করেছিলে? পর্যন্ত ভাবিনি যে এটাকে নিয়ে আরো কিছু ভাববো বা আরো কিছু ভবিষ্যতে করবো, কারণ তখন আমি গ্রুপ ফাউন্ড করিনি। আচ্ছা, মানে মানে রেনবো রেইনবো এখনো তখনও হয়নি? তৈরি হয়নি, তখন আমি একজন শিক্ষার্থী। আচ্ছা, ঠিক আছে, তখন স্যারের সাথে কাজ করতাম, বড় বড় শো গুলো হতো। দেন আমি সেম রাজ্য সঙ্গীত থেকে আবার ভরতনাট্যমে দ্বিতীয় স্থান অধিকার করি তার 2 বছর পরে, ঠিক। এবং ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে ওখানেও সেকেন্ড প্লেস পাই ভরতনাট্যমে। তো আস্তে আস্তে আমার যাত্রা শুরু হলো, মানে কি বলবো, আমার ঝুলিতে আস্তে আস্তে এই অ্যাওয়ার্ডগুলো আসা শুরু হলো। তারপরে তখনও মানে যে প্রথম কাজ যেটা হয় আর কি, প্রথম যখন কেউ কোনো কাজ করে সেটা নিয়ে যেমন প্রশংসাও হয় সেরকম সমালোচনাও হয়। ঠিক। তো তখনও প্রচুর নিন্দামন্দ শুনেছি যে কেন একটা পুরুষ নৃত্যশিল্পী এরকম মেয়ে সাজবে, কি দরকার এরকমভাবে, মেয়েরা কি অভাব পড়েছে, মেয়েরা কেন সাজবে না, হলুদ দুর্গা, যেহেতু আমি হলুদ রূপটাকে করেছিলাম, জন্ডিস দুর্গা, এইসব প্রচুর আখ্যা পেয়েছি আমি। তো তাও সেই সময় কারণ এতটা গায়ে লাগায়নি বা ভাবিনি, কারণ তখন আমাকে সেরকমভাবে কেউ চিনতো না, এই 10-12 জন বা যারা আর কি দেখেছে তারা ছাড়া। আস্তে আস্তে মঞ্চে আসে দুর্গা, এরকম করতে করতে আমার টিচারই আমাকে সেইভাবে পাবলিক করে। তারপরে আস্তে আস্তে আমার টিচারের সাথে মানে একটা ছোট্ট কারণে আমার টিচারের সাথে আমার মতবিরোধ হয় এবং আমি ওখান থেকে ব্রেক করে বেরিয়ে আসি। আচ্ছা, এই টিচার কোথাকার? এই টিচার বারাসাতেরই। বারাসাতে? হ্যাঁ। তারপরে কি রেনবোর তারপরেই establishment? রেনবো এস্টাবলিশমেন্ট, কারণ আচ্ছা। টিচারের বক্তব্য ছিল আমার এখানে থেকে কোনো রকম গ্রুপ ক্রিয়েট করা যাবে না। এবার আমার কেন্দ্রিক যারা পছন্দ করেন বা আমার এই মতাদর্শে যারা সাপোর্ট করে, আচ্ছা, মতাদর্শ বলতে কি বলতে চাইছো? এই যে ট্রান্সফরমেশন বা এই যে পুরুষ হয়ে যাদের অন্তঃসত্ত্বায় নারীর বাস রয়েছে, তারা যে এই বিষয়গুলোকে প্রমোট করতে চাইছে, কিন্তু কোথাও গিয়ে ফ্যামিলি বা লোক সমাজের ভয় সেই জায়গাগুলো পাচ্ছে না। তুমি সেই কিন্তু এখনো পর্যন্ত ট্রান্সজেন্ডারের কথাই বলছো না। হ্যাঁ, এখন আসিনি তুমি আমি। শুধু বলছো একটা ছেলে হয়ে একটা মানে মেয়ের বেশ ধরে নৃত্য করতে পারে, একদম একদম এইটুকুই শুধু তুমি ভাবছো তুমি একদম তখন? একদম। আচ্ছা, দেখুন, বিষয়টা ট্রান্সজেন্ডার বা পুরুষ বা নারী, জেন্ডার তো কোনো কোনো আর্টিস্ট ফর্ম মানে আর্টিস্টিক ফর্মকে ভেদ করতে পারে না। ঠিক, একদমই তাই। ফর্মটা তো ফর্মই। ঠিক। এবার আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে জাজ করি যে তারা কি পুরুষ নারী, কারণ একটা নারী হয়েও সে শিবের রোল প্লে করছে বা একটা পুরুষ হয়েও সে মা কালীর রোল প্লে করছে। ঠিক, ঠিক। তো জেন্ডারটা হচ্ছে নিছকই একটা আমাদের ভ্রান্ত ধারণা যে আমরা একদম। তাদেরকে আইডেন্টিফাই করার জন্য সেটাকে স্ট্যাগমার্ক দিই। ঠিক। যাই হোক, এই বিষয়টা হলো, তারপরে আমাকে মানে যারা আমার সাথে, তারা আমাকে অনেকদিন ধরে বলছে আমাদের নিয়ে কিছু কাজ করে। এবার আমারও সেই সাহসিকতা নেই যে আমি আমার টিচারকে ছেড়ে এদেরকে নিয়ে কি করে কাজ করব। এবার এই দুটো দ্বন্দ্বের মধ্যে যখন আমি মাঝখানে পড়লাম, আমার টিচারকে আমি সবটাই শেয়ার করতাম, তখন উনি বললো আমার গ্রুপ ছাড়া অন্য কোথাও এরকমভাবে কাজ করা যাবে না। তো এইভাবে আস্তে আস্তে মতবিরোধ বাড়লো, বাড়তে বাড়তে একটা পৌঁছালো জায়গায়। তারপরে আমার নিজের কোথাও গিয়ে মনে হলো যে না, ঠিক আছে, এবার বোধহয় ব্রেক নেওয়া দরকার, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সেলফ রেসপেক্ট আছে, যখন সেলফ রেসপেক্টটা ব্রেক হয়ে যায় সেটা সব থেকে বড় আঘাত হানে। তো তারপরে আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমি 1 বছর কিছু কাজ করিনি। ঠিক। 1 বছর আমি টোটালি স্টপ ছিলাম। বাট সেই সময় দাঁড়িয়ে আমার এখন বর্তমানে কিছু কিছু মেম্বার্স আছে যারা আজকেও প্রেজেন্ট আছে, সেই সময় দাঁড়িয়ে তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আচ্ছা, নামগুলো একটু জানতে পারি? হ্যাঁ, একজন প্রীতম রয়, বিক্রম সাহা, আকাশ ঘোষ, এরা 3জন আজকে প্রেজেন্ট আছে। ঠিক। তো এরা আমাকে তখন থেকে কুমার গোবিন্দ আরও একজন আছে। ঠিক। তো এরা তখন থেকে আমাকে সাপোর্ট করেছে এবং তারপরেই আমি প্ল্যান করি যে এবার আমাকে কিছু কাজ করতে হবে। ঠিক। কি কাজ করব, প্রথমে প্ল্যান করেছিলাম, আমার ট্রাইবাল একটা ফ্রেন্ড ছিল যে মারা গেছে, তাকে নিয়ে কাজটা করার ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি। আচ্ছা। আমি এইভাবে ভাবি যে ধরুন রবীন্দ্রনাথ ভেবেছে চণ্ডালিকা, চণ্ডালিকা তো একটা ট্রাইবাল কমিউনিটিকে নিয়েই ভেবেছে, তো যদি ট্রাইবালদের দিয়ে কাজটা করানো যায় জিনিসটা আরও বেশি অথেন্টিক হবে। আচ্ছা। বা শ্যামা, সেখানেও একটা পতিতাদের নিয়েই কাজটা অলমোস্ট, তো পতিতালয়দের সাথে আমি কথাও বলেছিলাম কাজটা করা নিয়ে, বাট হয়ে ওঠেনি সেটা। বা যেরকম অলকানন্দা ম্যাম করেছেন বাল্মীকি প্রতিভা, মানে আমি এই সব বিষয়গুলো নিয়ে খুব ভাবতে ভালোবাসি যে অথেন্টিসিটিটা যেন থাকে কাজের মধ্যে, মানে যারা কাজটা করতে চায় বাট তাদের মনের মধ্যে কোথাও গিয়ে একটা বাধা রয়েছে যে আমি কাজটা করতে গেলে কেউ আমাকে বাধা দেবে। আচ্ছা, তুমি বললে যে আমি ট্রাইবালদেরকে নিয়ে আমি ওই পার্টটাই আমি নৃত্যতে ঢোকাতে চাই, হুম। বা পতিতা যে পল্লী একদম, রয়েছে একদম। তারাই করবে। একদম। তাদের কাছ থেকে বাঁচবে এরকম ব্যক্তি যারা নাচ জানে না, তুমি নিজে ট্রেনিং দেবে। অবভিয়াসলি আমার গ্রুপ যখন আমি প্রথম ক্রিয়েট করি তারা কেউ ডান্সার ছিল না। আচ্ছা, তুমি ট্রেনিং দিয়ে একদম, এগুলোকে রেডি একদম, করছো? একদম, একদম। যখন আমি প্রথম আমার গ্রুপটাকে ক্রিয়েট করি তারা কেউ ডান্সার না, তাদের ডান্সের কোনো সেন্সও ছিল না। সেজন্য গ্রুপে মানে অনেক জায়গায় শুনতেও হয়েছে যে নন ডান্সারদের নিয়ে কাজ করে, কি করে কাজ পায়, রংচং মেখে জাস্ট স্টেজে উঠে যায়। বাট প্রথম থেকে আমি একটা জিনিস প্ল্যানিং করতাম যে যখন আমি ডান্স দিয়ে বিষয়টাকে ফুলফিল করতে পারবো না, তখন আমি কালার দিয়ে বিষয়টাকে
ফুলফিল করব। মানে কি হয়, ধরুন একটা স্টেজের মধ্যে আপনি একজন খুব ভালো পারফর্ম করছে, ঠিক। সে বেরিয়ে গেল, তারপরে গ্রুপটা পারফরমেন্সই করতে পারে না, আচ্ছা, তার জন্য প্রচুর প্রপস ইউজ করতাম আমি। সেগুলো সব আমার সেলফ ইনভেস্টমেন্ট। মানে আমি যে টুকটাক প্রোগ্রাম করতাম, একটা সময় এরকমও গেছে একদিন অন্তর অন্তর ঝাড়গ্রামে যেতাম টিকিট কেটে, বাথরুমের পাশে বসে বসে আসতাম রাত্রেবেলা, মানে ভোরবেলা আসতাম, একদিন ওয়েট করে আবার পরে, কারণ ওই দিকটা মেলার একটা প্রবণতা ছিল, ওই খুব মেলা হতো, সেরকম প্রোগ্রামও করেছি প্রচুর। যার জন্য মানে যেই একটা প্রোগ্রাম করতে গেলে তো সেটার তো একটা আর্থিক দরকার, আর ফ্যামিলি থেকে আমি সেই সাপোর্ট পেতাম না, যার জন্য আর কারোর কাছে চাওয়ার মতনও সেরকম সেই পরিস্থিতি তখন তৈরি হয়নি যে আমাকে দেখে কেউ আমাকে টাকা দেবে বা স্পন্সরশিপ দেবে। বর্তমানেও পাই না স্পন্সরশিপ, আর এখনো পাও না? এখনো পাই না, স্টিল নাও। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, এবার করলাম, তারপরে আমি একটা প্রোডাকশন নাম চণ্ডালিকা, সেখানে ট্রাইবেল ছিল, বেশ কয়েকজন ছিল, কিন্তু সবাইকে পাইনি, যেটা হয় আর কি। সবাই তো আমি যেরকমভাবে ভাবছি সেরকমভাবে সবাই ভাবতে পারে না বা ভাববেও না। তো কাজটা করার পর তারপরে প্ল্যান করলাম যে ত্রিদেবী নিয়ে একটা কাজ করব। ওইখান থেকে আমার দেবীদের নিয়ে কাজ করা স্টার্ট শুরু হচ্ছে। হ্যাঁ। তো সেখানে মহাকালী, দুর্গা এবং কৌশিক এই তিনজনকে নিয়ে কাজ করি 2017 সালে। ঠিক। তখন আমার প্রথম প্রোডাকশন ওটা আমার। বেশ কয়েকজন লোক হয়েছিল তখন, হল হয়তো পূর্ণতা পেতো না, বাট অর্ধপূর্ণ হতো, বাট ভালো। ঠিক। এখনো মনে আছে হলে লাস্ট পোর্শনে লাইটস অফ হয়ে গেছিলো, মানে কারেন্ট অফ হয়ে গেছিলো, বাট দর্শকদের এতটাই ভালো লেগেছিল, তারা প্রত্যেকে নিজেদের ফোন থেকে ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদেরকে সম্বর্ধিত করেছিল। আর আমার মনে হয় আর্টিস্টদের কাছে এটুকুনি সব থেকে বড় পরম পাওয়া। আমি দেবী নিয়ে আসবো, তার আগে আমি যেহেতু রেনবো নিয়ে কথাবার্তা হচ্ছে, একটু কমপ্লেন করে নিই গ্রুপটা নিয়ে। রেনবো ভাবনাটা কেন এলো? রেইনবো ভাবনাটা এই কারণেই এলো, তখনও রেইনবো মানে যে এই যে এখন এলজিবিটি কিউ কমিউনিটি যে রেইনবোকে রিপ্রেজেন্ট করে, তখনও কিন্তু সেই ভাবনা আমার মাথায় আসেনি। আচ্ছা। আমার মাথায় এটাই এসেছিল, কারণ আমার গ্রুপে যাদেরকে নিয়ে আমি কাজ করতাম তারা প্রত্যেকে কোনো না কোনো ক্ষেত্রে পারদর্শী। ঠিক। মানে কেউ ধরুন গয়না বানাতে পারে, কেউ ধরুন ড্রেস বানাতে পারে, কেউ ভালো পেন্টিং করতে পারে। তো একটা রামধনুতে আমরা যে 7টা কালার দেখি, কালারের তো আলাদা আলাদা ডেফিনেশন আছে। ঠিক। তো এই ডেফিনেশন অনুযায়ী আমি প্ল্যান করি যে আমার গ্রুপের নাম দেবো রেইনবো। আচ্ছা। এই কারণেই গ্রুপের নাম রেইনবো। এবার রেইনবো তারপরে আস্তে আস্তে যেহেতু কমিউনিটির সাথে বন্ড হয়, ঠিক। এখন সেই রেইনবো এখন অনেক, মানে এখন আকাশের রেইনবো মানে হয়ে এর দাঁড়িয়েছে। মিনিংটা অনেক মিনিংটা অনেক হয়ে বড় গেছে। হয়ে গেছে। আর আরও একটা জানার চেষ্টা করব, অন্যান্য গ্রুপ, তোমার চোখে অন্যান্য গ্রুপ যেগুলো রয়েছে তার সাথে রেনবো ডান্স ট্রুপের বা তোমার কি মনে হচ্ছে যে এটা আলাদা, এই জায়গাতে তোমাদের কোনো কম্পিটিটর নেই? বেসিক্যালি বিষয়টা হচ্ছে, অন্যান্য গ্রুপের সাথে কোনোদিনই আমি কম্প্যারিজনে আসিনি এই কারণেই, কারণ বাকি যে সকল গ্রুপ বর্তমানে রয়েছে তারা অনেকেই আমার থেকে সিনিয়র, অবশ্যই তাদের জ্ঞানের পরিধিটা অনেক বেশি, কিন্তু কোথাও গিয়ে তারা শুধুমাত্র তাদের কাজটা নিয়ে, মানে তারা তাদের গ্রুপের একটা বিশেষত্ব হচ্ছে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব গ্রুপকে হাইলাইট করার জন্য প্রত্যেকবার সব জায়গায় নিজেদেরকে দেখায়। মানে ধরুন আমার গ্রুপ, আমি আমার গ্রুপের যে স্টুডেন্ট তাদেরকে নিয়েই সবসময় কাজ করব, তাদেরকেই প্রমোট করব, ঠিক, তাদেরকেই ঠিক, হাইলাইট করব। ঠিক। তো রেইনবোর ম্যাটার এটা নয়, রেইনবো সবাইকে নিয়ে ভাবে। মানে নিজের গ্রুপের ছাড়াও বাকি অবশ্যই মানুষদেরকে ইনক্লুড অবশ্যই করে, তাই অবশ্যই। তো? লাস্ট যে প্রোডাকশনটা হলো সেখানেও বাকি গ্রুপের অনেক সিনিয়ররাও ছিল, আচ্ছা। অনেক গ্রুপের থেকে আমরা একসাথে কাজ করি। আমাদের মূল মোটিভ হচ্ছে যে আর্টিস্টিক ওয়ার্ল্ডটা তো খুব ছোট, তো সেখানে প্রত্যেকটা মানুষ যেন ঠিক, সমানভাবে ঠিক। স্বীকৃতি পায় এবং সমানভাবে সেই প্রায়োরিটিটা পায়। ঠিক। এরপর আমি দেবী নিয়ে তোমার যে এত চর্চা, নিশ্চয় শুধু দেবী নিয়ে একটু মেকআপ করলাম এটা তো নয়, একদমই আর নয়। প্রচুর পড়াশোনা তোমার একদম থাকে। একদম থাকে। কিভাবে তুমি নিজের জ্ঞানকে অর্জন করো? জ্ঞান অর্জন বলতে প্রথমত প্রচুর স্কাল্পচার দেখি, আর আপনার ধরুন আহ, কিছু ভিডিওস দেখি বা পোর্ট্রেট দেখি, যেগুলোর মধ্যে থেকে দেবীদের কিছু আলাদা দেখানো যায়। মানে ধরুন দুর্গামূর্তি আমরা সবাই 10 হাতে দেখেছি, এবার দুর্গার যে ভাগ রয়েছে মহালক্ষ্মী বা আরও অম্বিকা, এই সব বিষয়গুলো বা চণ্ডী, তাদের লুক কিরকম হয় সেগুলোকে আমরা আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করছি। বা প্রাচীন ভারতে তাদের লুক কিরকম ছিল, কিভাবে তারা ভাস্কর্য বা শিল্পের কোনো খোদাই করা অংশে কিরকমভাবে সেই লুকগুলো ছিল, সেই বিষয়গুলোকে আমরা নিয়ে আসতাম। কিভাবে সোর্স তার কি রয়েছে? সোর্স এখন তো গুগল সব থেকে বেশি মানে আমাদেরকে হেল্প করে। আচ্ছা, আমি তোমার দেবীদের মধ্যে দেখেছি এটা আমরা তন্ত্রের দেবী বা গুহ্য যে একটা দেবীগুলো রয়েছে সেটা তুমি লাইভে ডাইরেক্ট তুমি আনছো, সেটা নিয়ে তো পড়াশোনা চলে। অবশ্যই তার চলে। সোর্স কি থাকে? তার সোর্স থাকে আমাদের প্রচুর ফ্রেন্ড সার্কেল আছে যারা তন্ত্র মতে দীক্ষিত এবং তন্ত্র সাধনা করে, তাদের সাথেও আমাদের অনেক ওঠা বসা আছে, এবং তারা অবশ্যই কালচার প্রিয়, মানে এই কালচারকে তারা সমর্থন করে বা আমাদের নাচকে সমর্থন করে। তারাই আমাদেরকে ইনসিস্ট করে, যখন দুর্গা বা এমনি কালীন নর্মাল বিষয়গুলো আমরা দেখাই তখন বলে যে এই গুহ্য বিষয়গুলোকে আনা দরকার, কারণ কতদিন মানুষের চোখে আর পর্দা থাকবে। এই যে অম্বাবচী হয় সে সময় মা কালীকে ঢেকে দেওয়া হয়, কোনো দেবী শক্তিকে ঢেকে দেওয়া, আলটিমেটলি কি দেবীকে কি কখনো ঢাকা যায়? তিনি তো জ্ঞানের পরিধি, তিনি সারা আকাশ জুড়ে রয়েছেন।
তাকে ঢেকে দেওয়া নিছকই মূর্খতা আমার মনে হয়। এটা এটা আমার পার্সোনাল অভিমত। এটা কিন্তু তুমি তোমার মত দিচ্ছ একদম, এটা অন্যদের নাও কিন্তু মিলতে তোমার পারে। একটা ব্যক্তিগত মত আর তোমার একটা তোমার সোর্স, যে অথেন্টিক সোর্স, কিছু তো একটা পড়াশোনা চলে, অবশ্যই সেই সোর্সের মধ্যে অথেন্টিক সোর্সকে কাজে লাগিয়ে আমরা কাজটা করি। একেবারে যে আনঅথেন্টিক কাজ করি তা নয়, কারণ এই যে লাস্ট কাজটাও হলো সেটাতেও কিন্তু প্রচুর পড়াশোনা ছিল। যে বিদ্যার আজ্ঞী, এটা তো অনৈতিক কিছু নয় বা এটার গল্প নেই তা নয়। এটা সম্পর্কে আগে জেনেছি, বুঝেছি, এবার এটাকে কিভাবে এক্সিকিউট করা যায় বা এটাকে এই কিভাবে বিদ্যারাগী বলতে তুমি বলছো যে পঞ্চবিদ্যার যে কথা, হ্যাঁ হ্যাঁ আমি পঞ্চবিদ্যা নিয়ে আসবো পরেই, একদম। ঠিক আছে? তো আমি আপাতত জানতে চাইবো যে তোমার ওই অথেন্টিক যে সোর্স গুলো থাকে সেটা সেটা কিভাবে? অথেন্টিক সোর্সগুলো এভাবেই, আমাদের প্রচুর ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা তান্ত্রিক, এই তন্ত্রবিদ্যা সম্পর্কে তাদের জ্ঞান অসামান্য, তারাই আমাদেরকে সোর্সগুলো দেয়। এবং আমাদের স্ক্রিপ্ট রাইটার রয়েছে যারা, মানে সেও তান্ত্রিক মতেই অনেক কিছু জানে, তো সেই আমাদেরকে সোর্সগুলো দেয় বা তার উপর আমরা বিশ্লেষণ করি যে এটাকে কিভাবে এক্সিকিউট করা যায় থ্রি অফ কোরিওগ্রাফি। তোমাদের এই যে পুরো অনুষ্ঠান থাকে তার মধ্যে অনেক বড় বড় পার্ট থাকে, একটা হচ্ছে নৃত্য, আর একটা পার্ট থাকে যেটা তোমার পেন্টিং, তোমার তো নিজে বলছো শিখেছো আগে, মেকআপ যেটা হচ্ছে, আর একটা হচ্ছে জুয়েলারি যেরকম হবে, আর স্টেজের মধ্যে যে ওটাকে তোমাদের কি বলো, যে ঠিক স্টেজ প্রেজেন্টেশন, এইটার মধ্যে তোমার কতটা ভূমিকা থাকে ওই একটা একটা কাজকে করার জন্য? বেসিক্যালি সম্পূর্ণ আমাদের রেনবো থেকে যে কটা কাজ নামে সম্পূর্ণ বিষয়টা আমার মাথার উপর দিয়ে চলে। আচ্ছা, মানে বাকিরা অবশ্যই তার পার্ট, বাকিদের সবাইকেই কাজ ডিস্ট্রিবিউট করা, কেউ কোরিওগ্রাফি করে, কেউ লাইটসের বিষয়টা ভালো করে বুঝিয়ে দেয়, কেউ মেকআপে হেল্প করে, কেউ অর্নামেন্ট ডিজাইন করে, বাট সবার উপরে আমি বসে থাকি। মানে আমি বিষয়টাকে পুরো সম্পূর্ণ চালনা করি যে এইভাবে হলে জিনিসটার এক্সিকিউশন ভালো হবে। কেন, যখন আমি ভাবছি বিষয়টা যে এই বিষয়টাকে আমি দাঁড় করাবো, তখন তাদের সাথে আমার ওয়েভলেন্থটা মিলতে হবে। এবার ওয়েভলেন্থটা তখনই মিলবে যখন তারা আমার খুব ক্লোজ হবে। এই ক্লোজনেসটা আমরা আমাদের গ্রুপের মধ্যে তৈরি করেছি। মানে ওখানে কেউ রাজা বা এই যে গ্রুপের লিডার বা কিছু ওরকম ব্যাপার নেই, এখানে সবাই রাজা, সবার ফ্রিডম আছে, সবাই সবার অভিমত দেয়, কারোরটা ভালো লাগে কারোরটা খারাপ লাগে, সেটা সামনাসামনি ডিসকাস করা হয়। আচ্ছা, আমরা জানতে চাইবো যে তোমার মহাবিদ্যা নিয়ে যে প্রোগ্রাম তুমি করলে, পুরো ইন্টারনেটকে তোলপাড়া করে দিলে, ঠিক আছে? আমি যদি বিতর্ক নিয়ে কথাবার্তা না বলি, যদি একটা প্রেজেন্টেশন হিসেবে দেখি, অপূর্ব এবং অনবদ্য পারফরমেন্স এবং টাইমিং, যা লুক আমি জীবনে টিভিতে দেখিনি, বাংলা যা টেলিভিশনের যে প্রোগ্রামগুলো হয় তাতে আমি এত সুন্দর দেখিনি। মনে হচ্ছে রিয়েল টাইম কোনো ভিএফএক্স দিয়ে এটা করা। শুধুমাত্র একটা বলি, ড্রেসের যে কস্টিউম ডিজাইন যে হয়েছে আর মেকআপটা, এই আইডিয়াটার একটু স্কেচটা আমি জানতে পারবো কিভাবে তোমরা প্ল্যানিং করলে? একদম একদম। বেসিক্যালি প্রথমত যখন পঞ্চ মহাবিদ্যার প্ল্যানিং হয় তখন আমরা ভেবেছিলাম যে মহাবিদ্যা নিয়ে বহু কাজ হয়েছে কলকাতায়। আচ্ছা, অনেকে করেছে, কেউ ক্লাসিক্যাল ফর্মে করেছে, কেউ প্রোডাকশন ওয়াইজ নামিয়েছে, মানে এরকম ড্রামাটিকভাবে নামিয়েছে, বা কেউ হয় না সিঙ্গেল একটা মহাবিদ্যার গান চলছে তার মাঝখানে পোর্ট্রে করেছে একাহারিতে। একাহারি মানে হচ্ছে যে আমি নর্মাল একটা ড্রেস আপ করে রয়েছি কিন্তু প্রত্যেকের অভিনয়টা আমি করছি, কখনো ধূমাবতীর, কখনো কালীর, কখনো তারার। তো আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যেটা করব সেটা সব থেকে ইউনিক হবে। ইউনিক হবে এমন, ইউনিক করতে গিয়ে সেটাকে বিভ্রান্ত করা নয়, ইউনিক করতে গিয়ে সেটার জন্য আমাদের ট্র্যাডিশনটা মেনটেন হয়। যখন আমরা পঞ্জিকা খুলে কিন্তু আমরা কালীকে বিবর্ষণাই দেখি, তার যে ছবি থাকে সেখানে মা কিন্তু বিবর্ষণাই, তার গায়ে না কোনো রকম বস্ত্র থাকে, না কোনো রকম শাড়ি কাপড় চাদর দিয়ে ঢাকা থাকে। তো তখন আমরা চিন্তা করি যে কস্টিউম আমরা অবশ্যই ইউজ করবো, এটা নয় যে আমরা উইদাউট কস্টিউম ফুল ন্যাকেডভাবে স্টেজে উঠেছি, ওটাও একটা কস্টিউম যেটা আমরা ইউজ করেছি সিলিকন বেসড। এবং কারোর ভাবাদর্শে খারাপ লেগেছে, কারণ নতুন কিছু যখন সৃষ্টি হয় সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটা আগেও বললাম আবারও বলছি যে নতুন যখন কিছু হয়, প্রমোট হয়, সেটাকে সবাই অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ আমাদের নিজেদেরই সেই সাহসিকতা নেই যে আমরা যাকে ফুল বেলপাতা বা পায়ে অর্ঘ্য দিয়ে পুজো করছি তাকে সামনে থেকে দেখবো কিভাবে, এটাতে ধৃষ্টতা আমাদের। এবার আমরা সেটাকে করার চেষ্টা করেছি, সেটাও কিন্তু কারোর মানে আমাদের না সনাতন ধর্মকে, না আমাদের কমিউনিটিকে, না কাউকে ইনসাল্ট করার জন্য। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভেবেছি যে মাকে আমরা যেভাবে মূর্তিতে বা মাকে আমরা যেভাবে পোর্ট্রেটে দেখতে পাই সেইভাবেই আমরা প্রমোট করব। ঠিক। এবার এই আলোচনাতে তোমার যদি সোশ্যাল মিডিয়াকে আমি ভালো করে দেখি, কিছু কমেন্ট একটা দুটো নিতে আমার মনে হয় এই আলোচনায় আসা উচিত। একজন বলছেন, উনি দুটো আমি কমেন্টস ডাইরেক্ট নেবো, ঠিক আছে? যেহেতু সোশ্যাল মিডিয়ার তো সোশ্যাল মিডিয়া নিতেই হবে। একদম একদম। একজন বলছে দুটো ছবি দিচ্ছে সে, ঠিক আছে? আমি আসলে দেখাই একটু। ওকে।
আচ্ছা, হুম হুম। দুজনেই শিল্পী, দুজনেই কালী রূপে তাণ্ডব নৃত্য প্রদর্শন করেছেন, কিন্তু প্রথমজন ভাইরাল হননি, দ্বিতীয়জন হয়েছেন। যে যত রকমই ব্যাখ্যা দিক না কেন, আসল হোক কিংবা সিলিকনের, সোশ্যাল মিডিয়ায় এখন বক্ষযুগলের জয়। যে যত প্রদর্শন করছে সে ততই ভাইরাল। খুব ভালো, কিছু করে ভাইরাল হতে গেলে যতটা যোগ্যতা লাগে তার চেয়ে অন্য উপায়ে ভাইরাল হওয়া সহজতর। মা কালীর রূপ কেমন সেটা আমরা ছোট থেকেই জানি, ওইভাবে প্রদর্শন করার প্রয়োজন ছিল বলে মনে করি না। প্রদর্শন করার একটাই উদ্দেশ্য, অধিক দৃষ্টি আকর্ষণ, অধিক মনোযোগ আকর্ষণ। আমি নামটা যেহেতু করছি না, কারণ আমি একদম একদম ওনার একদম। কমেন্ট দেখেছি, কিন্তু ওনার নামটা আমি ডাইরেক্ট করছি না। তো আমি একজনের কাছ থেকে নিয়েছি, আমি দর্শকদের বলি এটা আমার কোনো ব্যাপার নয়, ডাইরেক্ট ওনার কাছ থেকেই নেওয়া। এটাকে তুমি কিভাবে দেখবে? বিষয়টা সম্পূর্ণটা অবশ্যই দৃষ্টিভঙ্গির উপর ম্যাটার করছে, কারণ আমি একটা শিবলিঙ্গ যদি রাখি সেটার মধ্যে আমি পাথরও দেখতে পারি, আবার তার মধ্যে আমি মূর্তিও দেখতে পারি। পাথরেও আমি জল ঢালতে পারি, আবার আমি মূর্তিতেও জল ঢালতে পারি, সেটা আমার দৃষ্টিকোণ। ঠিক। 1 নম্বর। 2 নাম্বার বিষয় হচ্ছে এই যে ভাইরাল বিষয়টা বা ট্রোলিং হচ্ছে বা ভাইরাল হচ্ছে, দৃষ্টি সবার কাছে ভাইরাল হওয়ার জন্য, এই পাবলিসিটির জন্য করেছি। আলটিমেটলি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখনো পর্যন্ত আমার অফিসিয়াল পেজ থেকে আমার কোনো ফটো বা ভিডিও পোস্ট করিনি। যদি আমার মানসিকতা ভাইরাল হওয়ারই থাকতো, সবার আগে পোস্ট আমার দিক থেকে হতো। ভাই এত যখন ট্রোলিং হচ্ছে তখন তো আরো বেশি করে আমার পোস্ট করার কথা, কারণ অল অ্যাবাউট আমার প্রসপারিটি বা অল অ্যাবাউট আমার নিজের পাবলিসিটি। ঠিক ঠিক তাতে আমার রিচ বাড়তো। ঠিক। সমস্যাটা কোথায়? আমার এনাদের বক্তব্য নিয়ে কোনো সমস্যা নেই, ওনার চোখে এই দৃষ্টিকটু লাগতেই পারে, কারণ দিস দ্য ফার্স্ট টাইম কেউ ওপেন বুক স্টেজে উঠেছে, আগে কোনো দিন কেউ করেনি, না কোনো মেয়ে করেছে, না কোনো পুরুষ করেছে, না কোনো ট্রান্সজেন্ডার করেছে। তো এটা একটা অবশ্যই সাহসিকতার বিষয়, আমার দিক থেকে আমি বলছি এটা সাহসিকতার বিষয়। এবার ওনার কাছে এটা আনএক্সপেক্টেড বিষয় এবং ওনার কাছে এটা অ্যাকসেপ্টেবল না হওয়ারই বিষয়, সেটাও মানলাম। কিন্তু আমার প্রশ্ন এইখানেই, ওনাদের সকলের কাছে আমার প্রশ্ন এইখানেই, যখন আপনি আমার নামে পোস্ট করছেন বা কেউ আমার নামে গালিগালাজও দিচ্ছেন, পার্টিকুলারলি শুধুমাত্র পোস্টটা কেন করছেন না? তার সাথে দুটো ছবিকে কেন মার্চ করছেন? কোথাও গিয়ে নিজেদেরকে ভাইরাল করার জন্য নয় কি সেটা? কারণ যেই ছবিটা বা যেই ভিডিওটা আমাদের বিতর্কের সৃষ্টি করছে, প্রত্যেকটা মানুষ কিন্তু সেই ছবিটা আর ভিডিওটাকে ইউজ করেই দুটো ওপরে ক্যাপশন লিখছে। ও দুটোকে বাদ দিয়ে তো ক্যাপশনটা লিখলেও বাকিরা বুঝতেই পারবে, কারণ এখন ট্রোলড। ও, তুমি বলতে চাইলে যে ছবিটা ছাড়াও তো অবশ্যই অবশ্যই করতে পারি। আপনি আমাকে বাজে বলতেই পারেন, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার তাতে কোনো আচ্ছা। আক্ষেপ নেই, বা আমার তাতে কোনো অস্বস্তি সেরকম বলে নাম ধরেই বলুক, বলুন, কিন্তু কোনো ছবিটা অসুবিধা কেন নেই। আপনি নিচ্ছ? আমাকে দুটো গালাগালিও দিন যে কেন এটা করেছো, আমরা তো মাকে এইভাবে দেখিনি। কিন্তু পার্টিকুলারলি আপনারা যারা এই পোস্টগুলো করছেন, এতদিন কেউ আমাকে নিয়ে কোনো পোস্ট করেনি। আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্টে গেছি, সেমিফাইনালিস্ট হয়েছি, ফাইনালিস্ট হয়েছি, টপ 6-এ উঠেছি, ভোটিং চেয়েছি, কেউ কোনো রকম পোস্ট করেনি। আমরা তো ইন্ডিয়ান মাইথোলজিকে নিয়েই কাজ করছি, আপনাদেরই সনাতন ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আজকে হঠাৎ করে আপনাদের সনাতন জাগলো কোথার থেকে? আমি আরেকটা কথাবার্তা এখানে অ্যাড করতে চাইবো দর্শকদের নিয়ে। এখানে রাত্রি অনেক দিন ধরে কাজ করছে, আর ওর যে প্রেজেন্টেশন প্রত্যেকটাই আমি দেখেছি। মানে এখন সময় হয়েছে বলে পুরনোগুলো দেখতে ঠিক পাচ্ছি। ঠিক ঠিক। প্রচুর যে দেবদেবী রয়েছে তাদের এত সুন্দর পারফরমেন্স তুমি করেছো, ইন্ডিয়া গট ট্যালেন্ট একদমই সেখানেও গিয়ে করেছো। এইটার ভাইরাল হয়তো হতো না যদি বুকটা ঢাকা থাকতো। একদম, তোমার মনে হয় সেটা? একদম অবশ্যই অবশ্যই। আর সব থেকে বড় বিষয় কি বলুন তো, কেউ বলছে বুকটা সমস্যা, কেউ বলছে যৌন সঙ্গমটা সমস্যা, পার্টিকুলারলি কেউ বলছে না কিন্তু যে পারফরমেন্সটা নিয়ে সমস্যা। আলটিমেটলি না, অনেকে বলেছে। আচ্ছা। আমি দেখেছি বেশ কিছু মানুষের বক্তব্য, ক্লাসিক্যাল ডান্স তো হাতের মুদ্রা দিয়েও বোঝানো যেত। আচ্ছা। বাট তারা যথেষ্ট জ্ঞানী, এটা নয় যে তারা নাট্যশাস্ত্র সম্পর্কে জানে না। আমাদের নৃত্যশাস্ত্রের মধ্যে 4টি ভাগ রয়েছে, আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, আহার্য। আমি যদি আঙ্গিক অভিনয় করি বা সাত্ত্বিক অভিনয় করি, সেখানে আমি হাতের মুদ্রা ইউজ করব। আমি যেখানে আহার্য অভিনয় করছি সেখানে তো আমি সম্পূর্ণ গেটা পেরেছি, সেখানে আমি কেন হাত ইউজ করব? এবার এই বিষয়গুলো আমি কাদেরকে বোঝাবো? আচ্ছা, তোমার এই ব্যাপারটা কোন দিকের মধ্যে পড়ছে? আহার্য, অবশ্যই এটা আহার্য। হ্যাঁ, যে আহার্য অর্থাৎ হচ্ছে, ধরুন আমি কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছি কারোর সামনে, সেটা সম্পূর্ণ রূপে রিপ্রেজেন্ট করবো, মানে তাকে পুরো প্রমোট করব সেই রূপে, সেটা কোনো মুদ্রা দিয়ে নয়, সেটা কোনো এক্সপ্রেশন দিয়ে নয়। ঠিক। মানে তাকে সম্পূর্ণ গেটআপে দেখাবো, যদি মহাকালী বা মহাকাল যাই করি না কেন সেটা তার রূপের মাধ্যমে দেখাবো, মানে অবয়ব যেন সে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে আহার্য অভিনয়। আসলে আমি আরেকটা বললাম, দুটো তিনটে কমেন্ট আমার হ্যাঁ, নিতেই হবে। একদম। সেই দুটো তিনটে কমেন্টের মধ্যে আরেকটা কমেন্ট রয়েছে, সেই কমেন্টটার আমি একটু জিস্ট বের করে দিচ্ছি। সেটা হচ্ছে যে বলছে যে মানুষ
আপনার নৃত্যটা সত্যি খুবই মানে দারুণ হয়েছে, কিন্তু কালীকে মঞ্চে এভাবে চিত্রিত করা উচিত? উত্তর, এটি বড় না। ভারতীয় নৃত্য আপনাকে ঐশ্বরিক রূপ দিতে দেয়, কিন্তু শ্রোতারা এখনও আপনাকে পারফিউম হিসেবে দেখে। কালী বিশ্বাস করে না এমন লোকও থাকতে পারে, দর্শকের মধ্যে অগ্নুৎপত্তি, বিকৃত কাম এবং আরও অনেক পাপই থাকতে পারে। মানে মোদ্দা কথা, এইগুলো দিকটা যাতে এই ধর্মীয় ব্যাপারে আঘাত লাগছে সেটা পিন করা হয় না, বুঝতে সেটার পেরেছি জায়গাটার জন্য অনেকে আপত্তি জানাচ্ছে। বিষয়টা হচ্ছে কাম জাগানো বা এই যে কোনো কিছু দেখে আমি কামাভাবে আকৃষ্ট হব, সেই নিয়ন্ত্রণটা কার মধ্যে থাকবে? পারফর্মারের মধ্যে নয়, অডিয়েন্সের মধ্যে রাখতে হবে সেটা। যে আমাকে দর্শন করবে তার মূল ভাবাবেগটা কি, সে কিভাবে আমাকে দেখছে। কিন্তু তুমি যখন একটা জায়গার মধ্যে বানাচ্ছ, এটা হুম, আমার প্রশ্ন, তুমি একটা জায়গার মধ্যে বানাচ্ছ, সে পাইক পাড়ার মঞ্চের জন্য বানাচ্ছ, তারা যে অডিয়েন্সটা আসছে তারা জানে যে আমরা এই ধরনের অডিয়েন্স, তাদের মধ্যে সাত্ত্বিক ভাব প্রচন্ড পরিমাণে রয়েছে এবং আমরা মহাবিদ্যা দেখতে যাচ্ছি, মাকে দেখতে যাচ্ছি। একদম একদম ঠিক। একদম যে মুহূর্তে এটা সোশ্যাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভ্যারাইটি মানুষগুলোর কাছে চলে আসছে, যারা মাকে বিশ্বাস করুক বা না করুক, সেটাকে তুমি। আমি বুঝতে পেরেছি, মানে বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে যারা আমার অডিয়েন্স তারা হয়তো জেনেই এসেছে যে মাকে দেখতে আসবো, একদমই। তাদের চোখে মা মা মা। বাট আউটার্স যে অডিয়েন্স, যাদের কাছে মাও নাও হতে পারে, নাও হতে পারে না। এবার এইখানের ব্যাখ্যাটা আবার আমার ক্ষেত্রে একটু আলাদা। যারা মাকে মা হিসাবে দেখতেই পাচ্ছে না, ঠিক। তাদেরকে আমি কিভাবে দেখাবো সে মা? তারা তো মানে একসেপ্টই করতে পারছে না যে মা উনি। কেউ বলছে যে আফটার অল উনি নৃত্যশিল্পী, কিন্তু কোথাও গিয়ে আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বাস করে। আমি যদি নিজের চোখে মাকে না দেখি, তার পোট্রে করা অভিমূর্তিটা যদি আমি তাকে মা হিসাবে ভাবি সেই মুহূর্তের জন্য, তাহলে তো আমার মনে হয় দৃষ্টি দুটো বুকে না গিয়ে পুরো শরীরটায় যাবে, আর পুরো পারফরমেন্সটা যাবে, তার অরাটায় যাবে, তার মুকুটের পাশ থেকে যে অরাটা বেরাচ্ছে বা তার শরীরের পাশ থেকে যে জ্যোতিটা বেরাচ্ছে সেইটার দিকে যাবে। আমি আরেকটা প্রশ্ন করব সাধারণ মানুষের, একদম সেটা করে এবার আমরা আলোচনায় এগোবো, ঠিক আছে? একদম এটা তুমি ভালো বলতে পারবে, আমাদের নলেজ কম। কিছু কমেন্টস দেখতে পাচ্ছি যে ইন ইন্ডিয়া পাবলিক পারফরমেন্স ইনভলভিং নিউডিটি, মানে ওরা একটু লয়ের কথাবার্তা বলছে, যে এইরকম আমাদের মানে কি বলে ওটাকে, যে আমরা এভাবে দেখাতে পারি না, এরকম কোনো রুলস রয়েছে, এরকম কোনো জানা রয়েছে তোমার? আমি খুব একটা এই বিষয়ে অবগত নই, তবে আবারও বলছি, আমি কিন্তু সম্পূর্ণ নগ্ন হয়ে স্টেজে উঠিনি। যেটা ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু পার্ট অফ কস্টিউম। কিন্তু আমরা যখন দেখছি, হ্যাঁ, বাই ভিজুয়ালি ওটা দেখে মনে হচ্ছে না এটা কস্টিউম, বাট আফটার অল ওটা কস্টিউম। না, সেটা তো তুমি একটা আমি ব্যাখ্যা দিচ্ছ, দিচ্ছি, কিন্তু তুমি যা প্রেজেন্ট করছো সেটাই ফাইনাল। তো ঠিক। সেখানে তোমার মনে হচ্ছে যে না, সেটা সেটা নিয়ে আমার পার্টিকুলারলি আমার কোনো ভয়ের বিষয় আসছে না, কারণ ওখানে আমরা এমন কিছু করিনি যেটা লয়ের আওতায় আসতে পারে, বা কোনো রকম এমন কোনো সেক্সুয়াল ওখানে এমন কিছু ছিল না, সেক্সুয়াল ইন্টিমেসি ছিল না, বা এমন কিছু ছিল না যেটা দেখে মানুষ খুব কামাতুর হয়ে পড়বে। ঠিক। তো এবার কামাতুরটা তারা তখনই হবে যারা সকল থেকেই ভোগবিলাসের উদ্দেশ্যে, সকালের চোখটাও খোলে ভোগবিলাসের উদ্দেশ্যেই। সেখানে আমার বক্তব্য কিছু থাকতেই পারে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে, আমরা মা কালীকে এখানে অনেকে আমাকে কিছু বাজে কমেন্টস করেছে, কেউ বলেছে যৌনকর্মী, কেউ আরো বাজে স্ল্যাং দিয়েছে, যেগুলো আমি বলতে চাইছি না। থ্রেট দিয়েছে তো? থ্রেটটা আমি অত সেরকম ভাবে পাইনি, কারণ আমি সবার পোস্ট পড়িনি। আমি পড়েছি তাদেরই পোস্ট যারা আমার সাথে বিগত দিনে কাজ করেছে বা যাদের সাথে আমি মানে চেনাশোনায় ছিল। তো কোথাও গিয়ে আমার মনে হয়েছে পার্টিকুলারলি এই পারফরমেন্সটা বা এই ড্রেস আপটা বা এই পার্টিকুলার অভিনয়টা ম্যাটার নয়, কোথাও গিয়ে ক্ষোভ বা হিংসাটা খুব বড় ম্যাটার। যেটা সেটা আমি বলতে পারবো না, হয়তো সেটা সাকসেস। কারণ আবারও বললাম যে ট্রোল আমাকে নিয়ে করুক, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পার্টিকুলার ট্রোলটা ওই ভিডিও বা ফটোটা দিয়ে কেন? হ্যাঁ, ভিডিও ফটোটা না দিয়েও তো আমাকে নিয়ে, ধরুন আপনি আমাকে নিয়ে কোনো মন্তব্য পেশ করলেন যে আমার এটা ভালো লাগেনি, আপনি সেটা নিছক লেখাতেই পরিমিত রাখতে পারবেন, সেটার জন্য আমার ফটোটা আবার ইউজ করতে পারবেন। তাহলে যেই ফটোটা নিয়ে আমার সমস্যা, যেটা আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে দৃষ্টিকটু লাগছে, আমার প্রোফাইল থেকে সেটাই আমি আবার পোস্ট করব। আবার সেই ব্যক্তি, তার হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, তার কাছেও আবার ছড়িয়ে দিচ্ছে, সবাই শেয়ার করুন, তাই না? এটা তো একদম ঠিক, তোমার যুক্তি এখানে মানলাম। আমার কাছে এটাই সবথেকে বড় যুক্তি, যেটা আমার মনে হয়েছে। আচ্ছা, নেগেটিভিটি অনেক কথাবার্তা হলো, এবার আমি আসবো পজিটিভ নিয়ে।
আমরা রাত্রির সাথে কথাবার্তা বললাম কন্ট্রোভার্সি নিয়ে। আমরা অবশ্যই জানতে চাইবো এবার সাকসেস নিয়ে, কত মানুষের একটা সাফল্য এলে কত মানুষ কমেন্ট করেছে, কত মানুষ ফোন করেছে, এবং এই সাকসেসের পিছনে যারা জড়িয়ে রয়েছে, তোমার সঙ্গে যারা ছিল, তাদেরকেও ইন্ট্রোডিউস করাবার আমি রিকোয়েস্ট করব। একদম বেসিক্যালি আমাদের সাথে মানে এই প্রজেক্টটা যখন স্টার্ট হয়, প্রজেক্টটা যখন থিঙ্কিং আমার মাথায় আসে যে এরকম 5টা মহাবিদ্যাকে নিয়ে ফার্স্ট একটা পার্ট বার করব, দেন আবার সেকেন্ড পার্ট বার করব। তো ফার্স্ট 5টা পার্ট নিয়ে আমি আলোচনা করি আমাদেরই সাথে যিনি কাজ করেন এবং যে আমাদের স্ক্রিপ্ট লিখেছে আয়ুষ সেনগুপ্ত, আচ্ছা, ওর সাথে আমার কথা হয় এবং ওকে আমি সম্পূর্ণ বিষয়টা ডিসকাস করি এবং বলি তুমি তোমার রিসার্চের মাধ্যমে এই বিষয়গুলোকে আরও ইনহ্যান্স করো। তো ও কাজটা করে সেরকমভাবেই। তারপরে আমরা স্টুডিও বুক করি এতে আমাদের দক্ষিণেশ্বরে দাদাটার নাম রিকদা স্টুডিও। তো রিকদা স্টুডিওতে তারপরে আমরা মানে আনএক্সপেক্টেডভাবে যাদেরকে আমরা এই বছর আমাদের এই কাজে পেয়েছি সেটা আমরা আশাই করিনি। যেমন জি বাংলা মহালয়ার যিনি ভয়েস ওভার আর্টিস্ট জয়িত্রী দি, প্রচুর শুনেছি ওনার কণ্ঠ ভীষণ ভাইরাল অ্যাজ দুর্গা হিসাবে বা দেবী কণ্ঠ হিসাবে। যে আমি প্রথমবার তাকে ডেকে যে একদম সঙ্গে সঙ্গে তার রিপ্লাই পাবো বা সে আমার সাথে কাজ করবে এবং এত ভালোবাসা পেয়েছি, শুধুমাত্র দূর থেকে তো একটা মানুষকে জাজ করা যায় না, অনেকেই অনেক কথা বলে, বাট সামনে এসে যে মানুষটা এত সুন্দর স্বচ্ছ এবং এত ভালো, মানে সেটা কাজ করে বুঝতে পেরেছি। তো ওনাকে আমি পেয়েছি এক ডাকে। তারপরে এই বছর আমরা 2টো গান রেকর্ড করেছিলাম, যেই ভিডিওটা ভাইরাল হয়েছে তার মধ্যে যে গানটা ইউজ হচ্ছিল মহাকালের কোলে এসে গৌরী হলেন মহাকালী, রিক্রিয়েট করেছি এবং সেটাকে একটু সাউথ প্যাটার্ন দিয়েছি, মানে যেহেতু আমাদের ক্লাসিক্যাল ফর্মটা ভরতনাট্যম, তো সেই জন্য আমরা এটার মধ্যে মৃদঙ্গ পাখওয়াজ এই সবগুলোকে ইনক্লুড করে জিনিসটাকে বোলবাণী, তো বোলবাণী দিয়েছে আমাদেরই গ্রুপের একজন যিনি ছিন্নমস্তা ছিল, সে আজকে প্রেজেন্ট নেই, সে হচ্ছে দেবরাজ, ও বোলবাণী দিয়েছে। আর বাকি গান গেয়েছে শ্রেষ্ঠাংশু, খুব ভালো একজন শিল্পী, শুধুমাত্র সুন্দর গায়ক বলবো না, তার সাথে একজন সুন্দর স্বচ্ছ মানুষ যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাছাড়াও আমাদের ওই অডিও মনিটরিং মাস্টারিং করেছে পঞ্চম আর সৌম্যজ্যোতি, যাদের স্টুডিওর নাম হচ্ছে ধৈবত। তো এদের সকলকে আমি পেয়েছি। তাছাড়াও ফটো, মানে যেই ফটোগুলো আর কি পাবলিকলি আসছে বা ভিডিওস আসছে, এরা তো রয়েছেই। এদের সকলের নাম এখন আমার মাথায় চট করে আসবে না, কিন্তু বেশ কয়েকজন আছে, যেমন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ সরকার, আরও আমাদের বন্ধুরা যেমন সৌম্য, রানা, এরা যারা আসে প্রত্যেকটা প্রোগ্রামে, এরাই বেসিক্যালি ভিডিওগুলো তোলে। তো এদের যে পরিশ্রম, মানে আমাদের তো পরিশ্রম আমাদের স্টেজে পারফর্ম করাটা, বাট সম্পূর্ণ লোকের কাছে তুলে ধরাটা বা আমাদের স্টেজ প্রেজেন্টেশনের আগে যেই ফুল ব্যাকআপটা, গান দেওয়া বা অডিও দেওয়া, এই মিক্সিং করা, এগুলো সম্পূর্ণটা কিন্তু এদের জন্যই আমাদের এই এতটা দূর আমরা আসতে পেরেছি বা প্রজেক্টটা এতটা ইনহ্যান্স হয়েছে। একটা মজার জিনিস দেখতে পাচ্ছ এই মুহূর্তে, পিছনে ঢাক বাজছে, হঠাৎ করে বাড়তে শুরু করলো, কারেন্ট চলে গেল, আমাদের এখানকার লাইট আমি আমার জ্বালাতে বাধ্য হলাম, মানে একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। এই পরিবেশটার কারণটা কি বলো তো একটু? পরিবেশটার কারণ ওই যে বললাম, না রাত্রি নয়, পরিবেশটার কারণ ওই যে বললাম, কেউ পাথরে শিব দেখে, কেউ শিবকে পাথর দেখে, সেরকমই কেউ মাকে শূন্যতায় অন্ধকারে দেখে, আবার কেউ মায়ের বক্ষস্থল দেখে, সেরকমই বিষয়টা। তাই হয়তো মা জানান দিচ্ছে যে এদের সাথে আমি আছি। ঠিক, কোথাও আমি আলোচনাটা করার আগে এই পুরো যে টিম, তুমি পরিচয় করিয়ে দাও আমাদের সাথে, যে কে কোন রোলে ছিল, কি নাম, তাহলে সুবিধা হয় আমাদের পুরো ব্যাপারটা। ও হচ্ছে কুমার গোবিন্দ। আমি প্রথমে যে ইন্টারভিউতে বলছিলাম যে আমাদের প্রথম থেকে যারা যারা ছিল তার আগে আমি তাদের ইন্ট্রোডিউস করাচ্ছি। ও কুমার গোবিন্দ, ও ছিল বগলামুখীর ভূমিকা, এবং যেই নিউ ক্রিয়েশনটা আমরা করেছিলাম বগলা, যে কারণে নাম বগলা, বকের মতন যার মুখ, সেই লুকটা ও করেছিল। সেই লুকটা ও আর কৃষাণু ওকে হেল্প করেছিল। তো এরা দুজন মিলে কৃষাণুকে বোঝাতে হবে যে কি কৃষাণু, ও হচ্ছে কৃষাণু। হ্যাঁ, ও শিলিগুড়িতে থাকে, ও বেসিক্যালি এসেছিল আমাদের হেল্প করবে বলে, ও পারফর্ম করেনি সেদিনকে, বাট আমার পেছনে যে হাত হয়েছিল, মানে আমি যে চতুর্ভুজা রূপ ধরেছিলাম, সেই হাতগুলোর ভূমিকায় ও ছিল। আচ্ছা, যেখানে তুমি ওটা খেলে তাই তো সুরা পান করলাম, মানতে হবে, পিছন দিক থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কাঁপিয়ে দিয়েছে, ও ওটা করেছে। প্লাস হচ্ছে মহাকালের ত্রিনয়ন থেকে যে আগুন বেরিয়েছে, সেই যে আগুনের স্প্রেটা, প্লাস জটা থেকে যে গঙ্গা বেরিয়েছে, সেই ব্যাকআপের রোলগুলো ও সব করেছে ওখানে দাঁড়িয়ে। প্লাস আমাদের প্রচুর হেল্প করেছে, প্রচুর, মানে গয়নায় হেল্প, তারপরে মেকআপে হেল্প। এই টিম ওয়ার্কটা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে না? আমাদের গ্রুপের আমাদের মধ্যে ঝগড়াও হয়, আমাদের মধ্যে মনোমালিন্যতা প্রচুর হয়। কেউ বলে ছেড়ে চলে যাব, আবার ঠিক ফিরে সবাই আসে, কারণ কোথাও গিয়ে গ্রুপটার মধ্যে একটা মা রয়েছে, যে মাকে
রাগ করে আমি বেরিয়ে যেতে পারি, কিন্তু ছেড়ে কোনোদিনও যেতে পারবো না। তো সেই বিষয়টা গ্রুপের মধ্যে রয়েছে। ও হচ্ছে গোবিন্দ, ও আমার অনেক পুরনো, মানে ওই স্ট্রাগল পিরিয়ড থেকে ও রয়েছে। প্লাস আকাশ, ও নমস্কার। ও স্টেট মিউজিক, মানে যেরকম আমিও স্টেট মিউজিক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমি একটা ট্রেন্ডিং এনেছিলাম যেটা বললাম আর কি, দুর্গা করে। তো ও স্টেট মিউজিক একাডেমি থেকে অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সঙ্গীতে সেম ভাবেই, এবং ও আমার অনেক পুরনো। ইনফ্যাক্ট ওর এই যে ক্লাসিক্যালের ইন্টারেস্ট, সেটাও কিন্তু এই আমাদের রেইনবোর হাত ধরে। আগে ওয়েস্টার্ন ডান্স করতো, আচ্ছা, বাট যখন ও আমাদের গ্রুপে প্রথম আসে তখন ত্রিদেবী যেই গল্পটা বলছিলাম, তো ওর এন্ট্রি হয়, তখন সবাই, ওটা কোনো তাচ্ছিল্যর বিষয় ছিল না, জাস্ট মজা করে ওকে বলা হতো এই কেন করছিস, পারবি না। তো তারপরে ওর সাথে আমার একটা ব্রেক হয় একটা ছোট্ট ঝামেলার দ্বারা। তো 3-4 বছর পর ওকে যখন আবার রিটার্ন আমি দেখতে পাই, দেখি ও খুব ভালো ডান্সার তৈরি হয়েছে, এবং সেটা ক্লাসিক্যাল ফিল্ডে। সেটা দেখে আমার খুব ভালো লাগে, মানে যেটা হয় আর কি, যেখানে মানে বিচ্ছিন্ন আশাটা ভেঙে ব্রেক করে বেরিয়ে গিয়ে আবার নিজেকে প্রমোট করে সুন্দরভাবে এক্সিকিউট করা, এটা তো সবার দ্বারা হয় না। তো ও সেটা করেছে, তারপরে ওর সাথে আবার কাজ শুরু হয়। তো স্টিল সেই দিন থেকে, মানে 2000 মোস্ট প্রবাবলি ওর সাথে আমার কাজ আবার 18-তে 17-তে প্রথম হয়েছিল, তারপরে আবার আমার সাথে কাজ হয়েছে তোর করোনার ব্রেক হলো যখন 21 থেকে কাজ স্টার্ট হয়, তারপর থেকে কনস্ট্যান্ট এখনো পর্যন্ত আমার সাথে কাজ করে যাচ্ছে, এবং আমার সাথে বহু জায়গায় গেছে, মানে বহু জায়গায় গেছে। আর পরে রয়েছে হচ্ছে বিকি, ও নমস্কার। ও আর এই যে প্রীতম, এরা দুজন একটু একটু উঁচু হয় না হলে। প্রীতম উঠে যাক ওই জায়গাটাতে, উঠতে পারছে? হ্যাঁ, এই তো এরা দুজন আমার সেই স্ট্রাগল পিরিয়ড থেকে আছে, এদের দুজনেরও আগে থেকে, মানে যখন থেকে আমার গ্রুপ তৈরি হবে, বা আমি যখন প্রচণ্ড ডিপ্রেশনে যে আফটার আমার টিচার আমি কি করব, মানে ইন ফিউচার তো নাচটা ছেড়ে তো আমি বাঁচতে পারবো না, কারণ ওটা একটা আমি শিরায় ঢুকিয়ে নিয়েছি, এবার আমি কি করব। তখন এরা দুজন আর একজন ছিল তমাল বলে, তো এরা 3জন মিলে আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে, তুমি কিছু করো, তোমার সাথে আমরা আছি। এরা যে খুব ভালো ডান্সার তা কিন্তু নয়, কিন্তু মেইন ম্যাটার কি, ব্যাক সাপোর্টটা। আমাদের সবারই একটা না একটা ব্যাক সাপোর্ট দরকার, সেটা মায়ের হোক, বাবার হোক, সন্তানের হোক, ফ্রেন্ডের হোক, কিন্তু কোথাও গিয়ে আমরা না সেই ব্যাক সাপোর্টটা সেই সময় পেতাম না, যেটা ওরা আমাকে দিয়েছে। তারপর থেকে ওরা এখনো স্টিল নাও, মাঝখানে অনেক ঝগড়া দ্বন্দ্ব হয়েছে, গেছে এসছে, কিন্তু থেকে গেছে, এখন স্টেজেও আছে? এখন স্টেজেও আছে। আচ্ছা, ইনফ্যাক্ট এই দিনও স্টেজে ছিল। আচ্ছা। ও ছিল রতির ভূমিকায়, মানে ছিন্নমস্তার পায়ের তলায় যিনি রতি আর কামদেব ছিল, সেই রতির ভূমিকায় ছিল, মদন দেবের স্ত্রীর ভূমিকায়। আর ও এমনি সেদিনকে হেল্প করেছে, পারফর্ম করেনি। তারপরে আসি এরা দুজন, এদের দুজনের সাথে আমার পরিচয় সেই লকডাউন থেকে, মানে করোনার টাইম থেকে, বাট সামনাসামনি ফেস টু ফেস আমাদের কোনোদিন সেভাবে হয়নি, বা সামনাসামনি কাজ করবো এরকমভাবে ভাবিনি। তারপরে 2024-এ আমাদের একটা প্রোডাকশন হয় ত্রাহস পড়শি বলে, আমাদেরই এক গ্রুপের একজন ছিল সিদ্ধেশ বলে, তো ওর থ্রুতেই ওরা দুজন আমাদের এখানে আসে এবং আমাদের সাথে আবার ইনভলভ হয়। তারপর থেকে এখনো পর্যন্ত কাজ করছি এবং আছে ওরা সাথে। এই হচ্ছে আমার বর্তমান এখন যারা প্রেজেন্ট আছে তাদের গ্রুপ। Yes. ওই তো শুভম আর আকাশ আচ্ছা, দুজন, আচ্ছা, ওরা দুজন। আর বাকি যারা রয়েছে তারা এখন বর্তমানে প্রেজেন্ট নেই, ঠিক। তারাও আর আছে সবাই। একটা মিস হয়ে গেল, আমি জানি না কাল ভৈরব কাদের তোমাদের সঙ্গে, না ও আলাদা করে এসেছে? না, বেসিক্যালি কাল ভৈরব, মানে যে কাল ভৈরব বলছি, মহাকাল, সে একজন ইন্ডিভিজুয়াল পারফর্মার, সে একজন ভালো কথাকালি আর্টিস্ট, মানে যে ফর্মটা খুব রেয়ার, মানে সবাই পারফর্ম করে না, সেই ফর্মটাও পারফর্ম করে, অর্ণব। তো ওর সাথেও আমার পরিচয় থ্রু অফ এই প্রোগ্রামই, মানে ওদের সাথেও যেরকমভাবে যোগাযোগ হয়, যোগসূত্র হয়, সেরকমভাবে এই ত্রাহস পড়শি বলে প্রোডাকশনটাতেও প্রথম আমার সাথে মহিষাসুর রোল প্লে করে। তো তারপর থেকেই কোথাও গিয়ে একটা বন্ধুত্বের বন্ধনটা এত সুন্দর হয়ে গেছে যে আমি ওকে ট্রাস্ট করতে পারি, ও আমাকে ট্রাস্ট করতে পারে। তো আস্তে আস্তে এত সুন্দর বন্ধুত্ব যেন ওদের সাথেও হয়েছে, তো সেইভাবেই আমরা একসাথে কাজগুলো করি সবাই। ঠিক আছে, মানে প্রথমে বললাম যে রেইনবো মানে কোনো প্রতিষ্ঠান নয় যে এখানে শিখতেই হবে, তুমি আলাদা জায়গায় শিখতেই পারো, তোমার নতুন স্কিল থাকতেই পারে, কিন্তু আমরা সবাইকে নিয়ে একসাথে একটা ছাদের তলায় এসে একসাথে আমরা কাজটা করবো, এটা হচ্ছে আমাদের থিঙ্কিং। এই পুরো কাজ, এই প্রজেক্টে কাজ করতে গিয়ে মহাবিদ্যার, সেখানে তোমার হচ্ছে মেকআপ, কস্টিউম, আবার এই টিকটিকির আওয়াজটাকে আবার ভেবে নিও না যে আমি যেটা বলছি একদম দারুণ প্রশ্ন নর্মাল প্রশ্ন একটা, ঠিক আছে? সেটা হচ্ছে যে কস্টিউম অনবদ্য, যে জুয়েলারি ডিজাইন করেছে তার অনবদ্য, এবং মেকআপ, এই তিনটের বিষয়ে আমি জানার চেষ্টা করব কারা এইগুলো করে। প্রথমত আমাদের গ্রুপে আমরা সবাই নিজেরাই মেকআপ করি, বেসিক্যালি নর্মাল শোজ বা কিছু ক্রিয়েটিভ কাজ সেগুলো আমরা নিজেরাই করি। কিছু কিছু সময় মনে হয় না যে এত কিছু কষ্ট করলাম, আজকে একটু কারোর উপর ছেড়ে দিই, সে সাজিয়ে দিক, বুঝতে পারছি, যেটা হয় আর কি। তো আমাদের মহাবিদ্যায় কালী আর মহাকালকে সাজিয়েছে কুণাল নন্দী, যিনি বাটানগর থাকেন। বগলামুখী ও নিজের মেকআপ নিজেই করেছে, ওকে হেল্প করেছে কৃষাণু।
আরেকজন যে বগলামুখী ছিল আকাশ, ও সম্পূর্ণ নিজের মেকআপ নিজেই করেছে, তাই তো? আচ্ছা, বগলামুখী দুটো কেন? দুটো বেসিক্যালি আমরা ট্রান্সফরমেশনটা দেখাতে চেয়েছিলাম, মানে বুঝতে যেহেতু বগোলা কথাটা, বকের মতন যার মুখ, সেই রূপটা তো বুঝছো, সেই রূপটা কেউ দেখায়নি, সেই রূপটাকেও আমরা দেখালাম। এবার যেই রূপে উনি মদনাসুরকে বধ করেন, সেই রূপে তখন বক রূপ থাকে না, আচ্ছা আচ্ছা। সেই সময় তিনি অপূর্ব সুন্দর একজন নারী। ঠিক। তো সেই সময় ট্রান্সফরমেশন করে আমরা ওইটা দেখি। ইনফ্যাক্ট আমরা ছিন্নমস্তাকেও দুজনকে দেখি, কারণ একজন মানুষের রিয়েল তো গলা কাটা পসিবল না স্টেজে, তো সেই জন্য একজন পার্টিকুলারলি ওই প্রস্থেটিক মেকআপটাই করেছিল পুরো গলার মতন, তার উপরে মুখটা বসানো ছিল, আর একজন প্রপারলি ছিন্নমস্তা সেজে পারফর্ম করেছে, সে ট্রান্সফর্ম হয়ে গিয়ে আর একজন জাস্ট মুন্ডটা কেটে ঠিক। রক্ত ধারা পান করিয়েছে। তো ওরা ছিল মেকআপে করে। ওর মেকআপ করেছে সৌম্য দত্ত বলে আমাদের গ্রুপে যে শিবের ভূমিকায় রোল মানে প্লে করেছে, সে ওকে মেকআপ করিয়েছে। রতি ও নিজেই মেকআপ করেছে। ইনফ্যাক্ট ধূমাবতীর মেকআপ ও সম্পূর্ণটা নিজে করেছে। ছিন্নমস্তাও তার নিজের মেকআপ করেছে, মানে অলমোস্ট সবাই নিজেই নিজেদের মেকআপ করেছি আমরা সব টিমের মধ্যে। আর জুয়েলারিটাও তাই? জুয়েলারি আমরা নিজেরাই ক্রিয়েট করি। আর আমাদের মানে মহাকালীর যে জুয়েলারিটা মানে পরেছিলাম আমরা, সেটা ক্রিয়েট করেছে স্নিগ্ধজিৎ বলে আমার একটা ফ্রেন্ড। ও মানে ওকে আমি জাস্ট ডিজাইন তুমি দিয়েছো, ও ও জাস্ট ডিজাইন ক্রিয়েট করে করেছে। দিয়েছে। ও মাতঙ্গীর মুকুট না, শুধু মুকুটটা। আমি হ্যাঁ, আমি জানতে চাইবো যে কালির মেকআপটা নিয়ে যদি কিছু বলা হয়। কালীর মেকআপটা আমি বারবারই শুধু ওই একটা কথা, কারণ যেহেতু আমি প্রথম লুকটায় মহাকালী দেখিয়েছিলাম, মানে এটাও কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম কলকাতা বা ফুল ওয়ার্ল্ডের বুকে, আমি ওয়ার্ল্ডই বলবো, কারণ এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ মহাকালীকে অন স্ক্রিন রিপ্রেজেন্ট করেনি। 10 মাথা 10 হাত 10 পা, সেটা আমি দেখিয়েছি। মানে অন স্ক্রিন 10 পা দেবীর, 10 হাত 10 মাথা। তো আমি সেটাই চেয়েছিলাম যে 10 মাথায় যেরকম মেকআপটা হবে, মানে লুকটা, এটা তো আগে থেকে আমাকে পেন্ট করতে, মানে মেকআপের সময় আমি নিশ্চয়ই বুঝতে পারবো না যে কি মেকআপ হয়েছে তার উপর ডিপেন্ড করে। সেই মুখগুলো পেন্ট করেছে শুভম। ঠিক, ওই মুখগুলো কিসের হয়? থার্মোকলে। থার্মোকলের সব। সেটাও ডিজাইন তোমাদের ডিজাইন হচ্ছে? আমরা করেছি, মানে আমরা আর্টিস্টকে দিয়ে ওগুলোকে কাটিং করিয়েছি, ওগুলোকে পেস্ট করেছে ও অর্ণব, এরা সবাই মিলে কাজটা টোটালি একটা গ্রুপ ওয়ার্ক হয়েছে। মানে হয় না অন্যান্য গ্রুপে কিরকম হয়, একজন লিডার সে সম্পূর্ণ হেডেকটা নিল, অর্ডার দিয়ে দিল বা কাউকে দিয়ে দিল, তোমরা তোমার মতন বানিয়ে দাও, জাস্ট আর্টিস্টটা আসবে পরে উঠে যাবে, সেটা নয়। কালীর কনসেপ্টটা, কালী প্রথমত দক্ষিণা কালী, মানে আমার বাড়িতেও কালী পুজো হয়, আমরাও মাকে দিগম্বরী রূপেই আনি, যেখানে মুন্ডুমালা থাকে। তো জবার মালার নিছকই পরা যেত, কিন্তু জবার মালাটা পরিনি এই কারণে, যখন সৃষ্টি হয়নি, যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরই অস্তিত্ব নেই, সেখানে ফুল কোথার থেকে ফুটবে, তার গলায় কি করে ফুল থাকবে? তো যেই 51টা মুন্ডু থাকে, সেই 51টা মুন্ডু এক একটা বর্ণ, সেই বর্ণমালাকে তিনি ধারণ করেন। আচ্ছা। তো সেটা কিন্তু কোনো মানুষের কাটা মাথা নয় বা কোনো মানুষের কাটা হাত নয়, সেগুলোর মানে এই তান্ত্রিক ব্যাখ্যা রয়েছে বা মাইথোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে, সেগুলো হয়তো খুব গভীরতায় আমরা জানি না, কারণ যে লিখেছে তার উপর সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু জানি যেগুলো আমরা বলতে পারবো। যেমন শবকর্ণ পড়ার কথা ছিল, বাট ইন কেস সেই মোমেন্টে শবকর্ণটা এসে পৌঁছায়নি, মানে যে কান থেকে যে সব শিশু হ্যাঁ কাজ হ্যাঁ করে, হ্যাঁ। সেটা পড়তে পারিনি, কারণ ওই সময় পড়ার কথা ছিল কিন্তু আনা হয়নি সেটা, মানে এটা একটা মিসম্যানেজমেন্ট হয়েছে। এই যে সিলিকন, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এই বিষয়টা নিয়ে কাজ কিন্তু আজকে হয়নি, বহু লোক বহুবার করেছে। ইনফ্যাক্ট প্রচুর ফিমেল মডেল তারা ফটোশ্যুট করেছে ফুল নিউড হয়ে, কিন্তু তারা আলোকপাতে আসেনি, কারণ ওই যে স্টেজে দাঁড়িয়ে নাচ করেনি বা জিনিসটা স্ট্যাক করেনি, ওটা তো ফটোশ্যুটের মধ্যে সীমাবদ্ধ, তাই কেউ আনেনি। তো সেই মডেলরা আমি নিজের চোখে দেখা একজন মডেল ফুল ন্যাকেড হয়ে এরকম উন্মত্ত বক্ষ দিয়ে একটা ছোট্ট শিবলিঙ্গ পায়ের কাছে রেখে বুড়ো আঙুল দিয়ে চেপে সেটাকে কালিরই শ্যুট করেছিল। এগেইন ওরকম উন্মত্ত বক্ষ দেখে জাস্ট একটা স্ট্র্যাপের মতন, মানে একটা ফিতের মতন কিছু বেঁধে রতি সেজেছে, রতি মানে কামদেবের স্ত্রী সেজেছে। আবার রিসেন্টলি মানে আমাদের প্রোডাকশনের আগে, রাত্রি যাকে বলছে হয়তো তারা ঠিক বুঝতে পারছে যে কাকে নিয়ে obviously বলছে, তারা তাই না? বুঝতে পারছে, কারণ কোথাও গিয়ে তাদেরই সমস্যাটা হচ্ছে আমার কালী আচ্ছা, সাজা নিয়ে। বুঝতে পেরেছি। কোনো সমস্যা নেই। কারণ আমার বক্তব্য, আমরা যে কাজটা করি এটা নয় যে আমরা জানি না, আমরা যেটা জেনে বুঝে ইচ্ছাকৃত তোমাকে অপমান করার ইন্টেনশন রাখছি, সেটাতে আমার সমস্যা। আমরা তো জানি, মানে আমরা যদি জানতাম না।
রিসেন্টলি আমি আজকেও একজনের পোস্টে কমেন্ট করেছি যে আমাকে কালকে মানে যেদিনকে আমাদের প্রোগ্রামটা হয় সেদিনকে আমি এখনো বলছি, আমি এখনো পর্যন্ত আমার প্রফেশনাল মানে আমার অফিসিয়াল পেজ থেকে বা প্রোফাইল থেকে কোনো ফটো ভিডিও কিচ্ছু পোস্ট করিনি। যা লোকে করেছে হয় কোলাবোরেট অ্যাকসেপ্ট করেছি বা শেয়ার করেছি। সেই শেয়ারের একটা ফটো, সেখানে কিন্তু উন্মত্ত বক্ষই ছিল আমার, কোনো আমার শুধু ফেসের ছবি ছিল না, ফুল ফিচার্স ছিল। সেটা দেখে একজন আমাকে কমেন্ট করে অসাধারণ লাগছে, ভীষণ ভালো কাজ হয়েছে। সেম পার্সনকে দেখলাম আজকে, একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি ওনাকে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলবো এই কারণে, তিনি যদি আমার ক্ষেত্রে দুটো বাজে কথাও লিখে থাকেন তাতেও আমি ওনাকে সমর্থন করি, কারণ উনি আমার ফটোটাকে সেখানে ইউজ করেননি ওনার পাবলিসিটির জন্য। তিনি আমি মানে আগেও বলেছি, আবারও বললাম, আমাকে ভুল বলতেই পারেন, আমি যে সব জায়গায় সঠিক সেটা নয়, কিন্তু আমার ফটোটাকে ইউজ করে বা আমার ভিডিওটাকে ইউজ করে যারা ভুলটা বলছেন তাদের ইন্টেনশন তাদেরও ভাইরাল হওয়া, এটা আমার মানে মনে হয়। তো যিনি ওই পোস্টটা করেছেন তিনি কোনো রকম আমার ফটো ইউজ করেননি, কোনো রকম আমার ভিডিও ইউজ করেননি, আমার নামও মেনশন করেনি। ওনার বক্তব্যটা সুন্দরভাবে সুচারুভাবে লিখেছেন। সেখানে গিয়ে দেখলাম সেই পার্টিকুলার মানুষটা আবার কমেন্ট করেছে, হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, এই উলঙ্গ নৃত্য বন্ধ হওয়া দরকার, আরও এটসেট্রা এটসেট্রা। আমি জাস্ট তাকে একটা কথাই বললাম যে দুদিন আগে কি জিনিসটা উলঙ্গ না কাপড়ে আবৃত ছিল, যে আজকে হঠাৎ উলঙ্গ হয়ে গেল? তখন আবার সে আবার উল্টে আমার প্রশংসা করতে শুরু করলো। মানে আমার বক্তব্য যে মানুষের ব্যালেন্সটা কোথাও গিয়ে ব্রেক হচ্ছে, মানে ভালো মানুষ সাজার অ্যাক্টিংটা তারা প্রপারলি কোথাও গিয়ে করতে পারছে না, আবারও ঢাকের আওয়াজ হচ্ছে। দেখছো, মানে সব ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো রেডি রয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ড আমাদের লাইট কিন্তু আর সব মিলিয়ে মিশিয়ে। কোথাও গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করাতে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের রেডি চলছে, মা দিচ্ছে। যদি এই এই যে শো রয়েছে এটা তোমাকে সুযোগ দেওয়া হয় যে আরেকবার সেম জিনিসটাই আরেকবার পারফর্ম করবে, তোমার কি মনে হচ্ছে কোনো চেঞ্জেস করার দরকার রয়েছে? হ্যাঁ অবশ্যই মনে হয়েছে। কেন মনে হয়েছে এটা বলি। প্রথমত কারোরই ভাবাবেগে আঘাত করা আমাদের কোনো ইন্টেনশন ছিল না। তবে হ্যাঁ এটাও মানে আমি যেটা করেছি সেটার জন্য আমি এখনো পর্যন্ত কোনো রিগ্রেট নই, কজ আমি কোনো অন্যায় করিনি। যেটা আমি দর্শন করেছি সেটাই আমি পোর্ট্রে করেছি। কিন্তু কোথায় গিয়ে আমি চেঞ্জ করব, বেশ কিছু ভালো মানুষ যারা আমাকে সমর্থনও করেছেন এবং আমাকে সাজেশনও দিয়েছে, তারা কিন্তু আমার ফটো ইউজ করেনি। আবারও বললাম, মানে এটা মেনশন করলাম, ফটো ইউজ করেনি, ভিডিও ইউজ করেনি। বলেছে যে তুমি যেটা করেছো অথেন্টিক করেছো। কোথাও গিয়ে মনে হয়েছে তুমি একটা জবার মালা এখানে ইউজ করতে পারো, যাতে ওই জিনিসটাকে আরেকটু চাপানো যায়, মানে অতটা বহিঃপ্রকাশ না বা হয়। যদি তুমি বলছো সেই সময়ে তোমার কথা অনুযায়ী সেই সময় জবা ফুল ছিল না, তাহলে মুন্ডমালাগুলোকে একটু অ্যাটাচ যদি করা যেত। আমি ওটাই বলছি যে ওই জিনিসটাকে যদি মানে আমরা যতটা ওপেনলি দেখিয়েছি সেই জিনিসটাকে আরেকটু যদি ক্লোজলি ঢেকে বা ওই জিনিসটাকে করা যায়, তাতে যাতে দর্শকের চোখে খারাপ না লাগে বা দর্শক কোনো রকমভাবে ভাবাবেগে আঘাত না লাগে, সেটা আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করবো। কিন্তু প্রোডাকশন চেঞ্জ হয়ে যাবে না। মানে কেউ যদি বলে যে এই বিদ্যারাগী কনসেপ্টটাকে পুরো চেঞ্জ করে দিই, সেটা পসিবল নয়। বিদ্যারাগী মানে কি বললে? বিদ্যারাগী যেটা মহাকালী আর মহাকালের প্রতিক্রিয়া হচ্ছে। আচ্ছা, ওটা চেঞ্জ হবে না? ওটা কেন চেঞ্জ হবে? কারণ না হলে তো সৃষ্টিই হবে না। কোথা থেকে আসবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোথা থেকে হবে? ব্রহ্মা সৃষ্টি করবে, কোথা থেকে বিষ্ণু সৃজন করবে, কোথা থেকে শিব সংহার করবে, যদি তাদের তিনজনের জন্মই না হয়। এই বিতর্ক কি তোমাকে মানে কি বলবো, যে তোমার কাজকে, তুমি তো এর আগে প্রচুর কাজ করেছো, এই বিতর্কের জন্যই আরও বেশি তোমার জায়গা গেল, ঠিক আছে, চারদিকে ছড়িয়ে পড়লো, এটা তোমাকে পরবর্তীকালে ভাবতে সাহায্য করবে যে আমি এই বিতর্কটাকে অবলম্বন করব, নাকি খুব সচেতনভাবে, যেহেতু অনেক বড় শিল্পী হচ্ছে আস্তে আস্তে বা অলরেডি, এর দায়িত্ব বাড়বে এবার? অবশ্যই বাড়বে, কারণ শুধুমাত্র আমরা আমাদের জিনিসটা মানে যেটা এই ফুল অ্যাক্টার পেছনে আমার একটা জিনিস যেটা আমার মনে হলো বা আমরা বুঝলাম, ফুল অ্যাক্টার পাবলিসিটি বা ভাইরাল ট্রোল যাই হোক না কেন, আমরা সবটাই দেখাবো, কিন্তু ওই যে কথাটা যে দর্শক এখনো পর্যন্ত সত্যটাকে সত্য বলতে শেখেনি। মানে যদি সত্যটাকে সত্যই বলতে শিখতো তাহলে অনেক দিন আগে অভয়ার বিচার হয়ে যেত। যে কেসটা হয়েছিল সেটার বিচার এখনো কিন্তু কেউ পায়নি, পাবেও না আমার যেটা মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই অসত্যদের মাঝখানে সত্যের প্রচার করাটাও সেটা আমারই মনে হয়। কেন পাবে না তোমার মনে হচ্ছে? কারণ 2 বছর হয়ে গেল এখনো পর্যন্ত সেই ওই দুদিনের পাবলিসিটি, দুদিনের মিছিল, দুদিনের মোমবাতি জ্বালানো, লোকের কাছে গিয়ে বলা যে এদের পোস্ট করা, আর এখনো পর্যন্ত স্টিল না, আমি তো কাউকে দেখিনি যারা সেদিন হেঁটেছিল আজ অব্দি ওনাকে নিয়ে কোনো কথা বলতে। তোমরা ছিলে? অবশ্যই ছিলাম, আমরা শিল্পীরাও তো গেছি, আমরা অবশ্যই ছিলাম, আমরা তার উপর কনসেপ্ট করে পারফর্মও করেছি।
সেটাকে বন্ধ করেও দেওয়া হয়েছে। একমাত্র আর্টিস্টই পারে সমাজের মূল ধারাটাকে সবার সামনে পোট্রে করতে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের টেকনোলজিও, এটাকে টেকনোলজি বলবো কিনা জানি না, তোমাদের পারফরমেন্সের মধ্যে শিবের ত্রিনয়ন থেকে একটা কিছু বেরোচ্ছিল আর আগুনটাও বেরোচ্ছে, বন্ধও হচ্ছে। এই প্রসিডিউরগুলো কীভাবে হয়? এই প্রসিডিউরগুলো বেসিক্যালি এইগুলো না আমরা অনেক জায়গা থেকে শিখি। প্রথমে যেটা বললাম যে কিছু কিছু ব্যাপার আমরা দেখি, কিন্তু সেটাকে আমরা ইনপুট করি এই আমাদের প্রোডাকশনে, মানে ক্লাসিক্যাল ওয়েতে ইনপুট করি। দিল্লিতে বা বিহারের দিকে খুব প্রচলন আছে, যারা র্যালি শো করে, যেটাকে জাগরণ শো বলে, তারা এই জিনিসগুলো খুব ইউজ করে। আঘড়িতে পেছন থেকে স্প্রে করে, মানে ওই স্প্রেগুলোকে কি বলে জানো, হিট, কালো হিট বা লাল হিট স্প্রে করে, একটা স্যালাইনের ফিতের মানে ফানেলের মতন থাকে, ওটার সাথে কানেক্ট করে ওটা স্প্রে করে। ওটা থ্রু থেকে যে এটা বেরায়, মানে গ্যাসটা বেরায়, সেটাকে লাইটার দিয়ে জ্বালালে সেটা আগুনে কনভার্ট হয়, এবং সেটা লিমিটেড টাইমের জন্য, খুব একটা না। হ্যাঁ, তবে একটা জলে মানে মুখে একটা হালকা, কারণ ওটা তো রিপার্ক করে, একটা আগুনের তাপ লাগে, রিস্ক আছে অবশ্যই। রিস্কটা নিয়েছিল কে? না মহাকাল, সবাই নিচ্ছি। হ্যাঁ অবশ্যই, যে ইউজ করেছে তার তো, আমার অলরেডি একবার ইউজ করতে গিয়ে পুড়ে গেছে। তুমি কি করে নিয়ে? আমি ওখানে ইউজ করিনি, আমি আগে কোনো প্রোগ্রাম। আমি বলছি এটা নিয়েছিল হচ্ছে মহাকাল। আমি রিকোয়েস্ট করব মা কালীকে, ঠিক আছে, যে মহাকালকে যদি কানেক্ট করা যায়, কারণ তাকেও তো সত্যি সে দারুণ কাজ করেছে একদম। মানে ওকে আমি স্পেশালি কিছু বলার চেষ্টা করব। হাই অর্ণব। হ্যালো, নমস্কার। কি বলবো সবাইকে? আমার বলার কিছু নেই। আমি তোমাকে এখানে স্ক্রিনের মধ্যে আমি রেখেছি, আমার পিছনে ক্যামেরা চলছে অলরেডি, তোমাকে ক্যাপচার করছে, ঠিক আছে? তোমাদের পারফরমেন্স যে রয়েছে টোটাল পুরোটাই অপূর্ব। বিশেষ করে তোমাকে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে কোনো এআই ব্যক্তি একটা। তুমি বিশ্বাস করো, এইরকম ফিগার, মানে তুমি কি বলছো রাত্রি, তাই না? এরকম ফিগার, এরকম ড্রেস, এরকম সাজ, অপূর্ব। আর যে টাইমিং তোমার ছিল আগুন জ্বালাবার বা বাকি সমস্ত কিছু, ওখান থেকে মা কালী তোমাকে অপারেট করছে আর তুমিও সামনে করছো, মানে কিছু বলার নেই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি কি জানতে পারি যে একবার তোমার কপালে আগুনটা নিমছিল না, যখন বন্ধ হচ্ছিল না, তখন কেমন টেনশন কাজ করছিল? না, যে কোনো চরিত্র করার আগে 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 পর্যন্ত যে মুহূর্তটা থাকে আমাদের, যখন আমরা ব্যাক স্টেজে থাকি, তখন আমাদের মধ্যে অনেক রকম প্রতিফলন হতে থাকে, যে কতটা কি ঠিক হবে বা কতটা ঠিক হতে চলেছে, বা আদৌ ঠিক হবে কিনা, আদৌ কি পারবো, মন জয় করবো কিনা, বা এরকম অনেক কিছুই আমাদের মনের মধ্যে থাকে। কিন্তু যখন আমরা স্টেজে উঠে যাই না, আর একবার দর্শকের ভালোবাসা পাওয়া যখন শুরু হয়ে যায়, তখন আমরা ঘুরে চলে যাই। এটা মানে এটা আমার ক্ষেত্রে হয়, এবং আশা করি অনেক আর্টিস্টের ক্ষেত্রে সেম জিনিসটা হয়ে থাকে। তখন আর মনে থাকে না যে কি হচ্ছে। হ্যাঁ, একটা টেনশন কাজ করছিল যে যদি আলোটা, ওখানে আগুনটা যদি কোনোভাবে আমার গায়ে লাগতো, সেটা আমার ক্ষতি হতো কিনা জানি না, কিন্তু দর্শকের একটা শো দেখা থেকে ওরা বঞ্চিত হতো, সেটা আমি কোনদিন চাইনি। একটা মানুষের ক্ষতিতে অবশ্যই সেটা আমার কাছে ক্ষতিকর, আমার ফিউচারের কাজের জন্য ক্ষতিকর, কিন্তু এটা দর্শকের ক্ষেত্রে যারা বসে থাকবে তাদের কাছে ওটা মানে অপস্থিতির কারণ, যে কেন এরকম হতে চলেছে। বাট সেটা না, অনেকে আমাকে সেটা মন্তব্য করেছেন যে যে ফ্লিকারটা রাস্তার শেষের দিকে হচ্ছিল, সেটা আমি সেই ভালো ফিডব্যাকটাকেই মেনে নিয়ে চলবো। খারাপ ফিডব্যাক গুলো যেগুলো পাচ্ছি আমরা, এগুলো তো অনেক মিক্স প্রতিক্রিয়া হয়েছে। ভালো প্রতিক্রিয়া গুলো আমি সদরে আমন্ত্রণ জানাতে চাই, এবং কিন্তু যে বাজে প্রতিক্রিয়া গুলো, সেগুলো তো সবাই তো ভুল বলছে এটাও নয়, আবার সবাই ঠিক বলছে এটাও নয়। অনেকে যেটা বলছে সেটা মেনে নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি, সেইভাবে এগোবো। এবার যাই হোক, আমি এতগুলো বলছি, এবার আমি আশা করবো যে তোমার দিক থেকে প্রশ্নগুলো করো। হ্যাঁ, তোমার মতে যেটা তোমার বললে চেঞ্জেস করার দরকার আছে নেক্সট টাইম, কোন একটা পজিটিভ যেটা তুমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে? অনেকে বলছে যে শিব কেন উলঙ্গ, অ্যাপার্ট ফ্রম মহাকালী, রাত্রি দাস, সে কি পড়েছে, সে কি করেছে না করেছে, সেগুলো তো সবই জানি, এবং সেগুলো নিয়ে কথা চলছে। এবং যেগুলো আমার দিক থেকে যে অ্যালিগেশনস গুলো বা যেগুলো লোকের ভাবনাকে আঘাত করেছে, সেগুলো তার মধ্যে কিছু কিছু রিজন আমি তুলে ধরছি। প্রথমত, শিব কেন উলঙ্গ? প্রথমত শিব উলঙ্গ থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু আমি কোথায় উলঙ্গ ছিলাম? আমি যথেষ্ট একটা মার্জিত পোশাক পরেছি, সেখানে
শর্টস করেছি যেখানে ওই লুকটাকে বেটার করার জন্য মহাকাল যখন সৃষ্টি হচ্ছে তখন সৃষ্টির শুরুতে উনি জামা প্যান্ট পরে ফেলেছেন, মানে মহাকালী আগে শিবকে সৃষ্টি করবে নাকি আর তার সাথে মহাকালের সাথে তার একটা পোশাক নির্ধারণ করবে। ঠিক। এবার যদি বলে যে আপনারা তো পোশাক পরেননি কিন্তু জুয়েলারি পরেছেন, ঠিক আছে, তো জুয়েলারি না দিই আমি একদম সেই ঠিক। কি দেখাতে উঠবো, ঠিক, এইটা অনেকে বলেছে, ঠিক। জুয়েলারি না দিই তাহলে আমরা কিভাবে উঠবো। জুয়েলারি পরাতেও যদি এত রকম কথা ওঠে, তাহলে জুয়েলারি না পরাতে তো আরো অনেক রকম কথা উঠবে। ব্যাপার বিষয়টা কি হচ্ছে এখনো পর্যন্ত কনফিউজ, মানে আমরা যে কি উত্তর দেব, কেন লোকের দিক থেকে আচ্ছা, আমাদের মহাকাল সকালবেলাতে এই বডি বানাবার জন্য কি করে জানতে পারি আমি? এই আর কি বলবো, আচ্ছা, মানে তো আমি শেষ হ্যাঁ, আমি শেষ প্রশ্ন করব তোমার কাছে। তুমি এর আগেও শিব হয়েছে অনেকবার, আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ সব থেকে বেস্ট যে তোমার লুক কোনটা তোমার নিজের পার্সোনাল মনে হয়েছে যে না ঠিক? মানে যেটা এটা হলো, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ থ্যাংক ইউ। কালির যখন পারফরমেন্স কমপ্লিট হয় আর যখন ওখান থেকে তুমি নামো তোমার ব্যক্তিগতভাবে, তখন তোমার মানসিক অবস্থা কীরকম থাকে? সব থেকে বড় জিনিস বলবো, প্রথমবার আমার কোনো শোতে আমার মা এসেছিল, মানে আমার মা, মানে যে আমাকে জন্ম দিয়েছে। তো সেটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা ছিল যে আমার কোনো প্রোগ্রামে প্রথমে আমার ফ্যামিলি মেম্বার কোনো দিন আমার কোনো শোতে যায় না, মানে সেটাও আমার বাড়ি বারাসাতে দমদমে সেটা গেছে। তো আফটার প্রোডাকশান আমার কোথাও গিয়ে মনে হয়েছে যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা দেখাতে আমি মানে সার্থক, মানে যেটা দেখাতে ইন দ্য সেন্স কোনো নেগেটিভ জিনিস দেখাতে নয়, মাকে যে মায়ের যে দর্শন সবার কাছে করাতে চেয়েছিলাম সেটা দেখাতে আমি মানে পারফেক্টলি আমি দেখাতে পেরেছি। কারণ আফটার প্রোগ্রাম সবাই এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, তারা কিন্তু আমার এসে বলেনি যে আমার সাথে একটা সিডিউসিং পোজে ফটো তোলো। এরকম সিচুয়েশন হয়েছে? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। আমাকে এই যে বললাম জয়িত্রী দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেছে, বলছে কি দেখলাম আমি ভুলতে পারবো না। অনেক আছে, অনেক আমার নেগেটিভ পার্সনস আছে যাদের সাথে আমার মতবিরোধ ছিল,
লাস্ট শোজগুলো নিয়ে দুর্গা বা আদার্স ক্যারেক্টারগুলো নিয়ে তারা পর্যন্ত বলেছে যে আমি তোমার মানে কি বলবো, আমি তোমার ষষ্ঠাঙ্গে প্রণাম করতে চাই যে এটা কি দেখলাম, এখনো পর্যন্ত সেই মায়া কাটাতে পারছি না। তারা ঘোর শাক্ত, তারা প্রত্যেকে সনাতনী, তারা কেউ অন্য কাস্টের নয়। আচ্ছা, এখন যদি এরকম হয় যে তোমার কাছে মা কালী একদম ডাইরেক্ট এলো, অবতীর্ণ হলো, কি মনে হয় যে সমাজে তুমি সেটাকে বধ করতে এই মুহূর্তে? মা কালী নিজেও বুঝে গেছেন বাংলার কাছে কাউকে ধ্বংস করতে পারবেন না, তাই এখন কারোর কাছে ধরা দেন না। বহু আগে রামকৃষ্ণদেব বা আগম বা গিসেনাদের কাছে, বামাখ্যাপার কাছে তারা রূপে ধরা দিয়েছেন, বর্তমানে কেউ তাকে পাননি বা পাবেও না। কারণ সাধন মার্গটা তো এখন এই যে মানে পা থেকে আমরা, আমাদের দর্শন কোথায় হওয়া উচিত? মা ভগবানের কোথায় আমরা তাকাতে পারি? পায়ের দিকে। আমরা কোথায় তাকাচ্ছি? তার বুকের দিকে। তাই দৃষ্টিতেই তো আমাদের নিম্নতার জায়গায় ঊর্ধ্বতা চলে গেছে, আমাদের স্পর্ধা তো ঊর্ধ্বে উঠে গেছে। সেখানে মা কি করে আসবে? তাকে তো সন্তান হিসেবে, মানে সন্তানরা তোকে মা হিসেবে দেখবেই না, তাকেও না কোনো সময় বলে দেয় উল্টোপাল্টা নেগেটিভ আরও যা যা আমাকে বলছে আর কি। দেখুন, আমি তো সেজেছি, ক্যারেক্টার সেজেছি, একটা আহার্য অভিনয় করেছি, সেটার মধ্যেই তারা অ্যাকসেপ্ট করতে পারলো না, স্বয়ং তিনি আসলে তাকে কি করে সহ্য করবে? পসিবিলিটি নেই। আচ্ছা, আমি এই যে পুরো প্রোগ্রাম আমাদের অলরেডি শেষ, ঠিক আছে? যেহেতু আমি তোমাদেরকে পেয়েছি, তোমাদের পুরো গ্রুপকে পেয়েছি, আমাদের মনে হলো যে আমরা এই ছোট্ট একটু এক্সটেনশন যদি করি ট্রান্সজেন্ডার নিয়ে, অনেক ইনফরমেশন আমরা জানি না, সেই সমস্ত ইনফরমেশন যদি আমরা 2-4টে প্রশ্ন করি, আমরা কি এতটা সাবলীল হতে পারি অবশ্যই, যে অবশ্যই, আমরা পেতে পারি? 100%। প্রথম প্রশ্ন করতে চাই, এখানে সবাই কি ট্রান্সজেন্ডার? না, সেরকম কোনো ম্যাটার নেই আমাদের গ্রুপের মধ্যে। যেহেতু প্রথমেই বলেছিলাম রেইনবো যে যে রঙে গা ভাসায় সেরকমভাবেই সে বয়ে যায়। তো আমার গ্রুপে শুধুমাত্র যে কমিউনিটি তা নয়, আমরা কমিউনিটি ছাড়া প্রচুর মানুষকে নিয়ে কাজ করি। কেউ স্ট্রেট আছে, কেউ গে আছে, কেউ লেসবিয়ান আছে, কেউ ট্রান্সজেন্ডার আছে। তো সবাইকে নিয়ে আমাদের কাজ। আর আমাদের কাছে তো জেন্ডারটা ম্যাটারই করে না, আমাদের কাছে কাজটা ম্যাটার করে, শিল্পী সত্তাটা ম্যাটার করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কমিউনিটির স্ট্যাকটা সমাজ আমাদেরকে বর্তমানে দিয়েছে, আমরা কিন্তু সেই স্ট্যাকটা নিয়ে বয়ে যাচ্ছি না, আমাদের কাজটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ফ্র্যাঙ্কলি বলছি, এর একটা হয় কমিউনিটির মধ্যে LGBTQ লাইক লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আচ্ছা আচ্ছা, যেমন কেউ ট্রান্সজেন্ডার। এবার আমার গ্রুপের কমিউনিটির মধ্যে কেন, আমার গ্রুপে এমন মেয়েও আছে যে লেসবিয়ান, আচ্ছা। একটা মেয়ে হয়ে মেয়েকে লাইক করে। ঠিক। আমার গ্রুপে ছেলেরাও আছে যারা গে, মানে একটা ছেলে হয়ে তার পুরুষ সঙ্গী হিসাবে কাউকে চয়ন করে। ট্রান্সজেন্ডার, এবার ট্রান্সজেন্ডার কথাটার মানে কিন্তু হিজড়া না, যারা অনেকে আবার দেখলাম আমার ভিডিও নিয়ে লিখছে যে ছক্কা, হিজড়া। হিজড়া টার্মটা আলাদা টার্ম, হিজড়া একটা পেশা। একটু বলো আমাদেরকে। হ্যাঁ, আমি ওটাই বলছি। ট্রান্সজেন্ডার কারা? ধরুন আমি নিজেকে ট্রান্সজেন্ডার বলতেই পারি, সেটার জন্য আমাকে অপারেশন করতে হবে না। আচ্ছা আমার মেন্টালিটি কি, আমি যদি নিজেকে ছেলে হিসাবে না দেখি সেটাকেই ট্রান্সজেন্ডার বলে। আচ্ছা, আমি ছেলে হয়ে জন্ম নিয়েছি কিন্তু বাট আমি আমার ছেলে হয়ে- আমার আমার ইনফিল্ড, আমার ভেতরের মধ্যে আমার একটা মেয়েই বাস করছে, বুঝতে পারলাম। ঠিক আছে? এবার আমি ধরুন কোনো ছেলের সাথে সঙ্গম করলাম, সেটাকে গে বলা যেতে পারে, কিন্তু আমি প্রপারলি নিজেকে একটা মেয়েই ভাবছি, কিন্তু আমার বডিটা হচ্ছে ছেলেদের। আচ্ছা, কিন্তু আমি চাইছি যে ভবিষ্যতে আমি মানে আমি চেঞ্জ করব বা আমি কোনো মেয়ে হয়ে যাব, সেটার জন্য কিন্তু আমাকে অপারেশন করতে হচ্ছে না, সেইটা কি ট্রান্সজেন্ডার বলে। এবার সেইটার সাথে মানুষ গুলিয়ে ফেলে কোথায়? হিজড়া। হিজড়া একটা পেশা, আর এই পেশাটা দিয়ে অনেক মানুষের জীবন চলে। যেমন কেউ টোল ট্যাক্সে দাঁড়ায়, কেউ বাচ্চা না চায়, কেউ ওদের একটা পেশা, ট্রেনে বাসে কাজ করেন। বাট সেটার জন্য গিয়েও কিন্তু কোথাও গিয়ে আমাদের সমাজই দায়ী। আজকে সমাজ যদি প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বিচার করে স্বনির্ভর করতো বা সঠিকভাবে প্রত্যেককে কাজের আওতায় আনতো, তাহলে কিন্তু তাদেরকে এই কাজগুলো করতে হতো না। কেউ কিন্তু নেশায়, সবাই কিন্তু নেশায় করে না, কেউ কিন্তু মানে ইচ্ছা ছাড়াও বাধ্য হয়ে করে, কারণ তাদেরকেও তাদের লাইফটাকে লিড করতে হবে। কারণ আজকে আপনিই বলুন না, একটা ট্রান্স পার্সন যদি আপনার কাছে গিয়ে বলে আমাকে আপনার অফিসে জব দিন, হয়তো আপনি আপনার ভালো মানসিকতা আপনি দিয়ে দেবেন। আজকে আমাদের মতন ফ্যামিলিতে বা যারা অ্যাকসেপ্ট করতে পারে না, আমাদেরকেই অ্যাকসেপ্ট করতে পারে না, আমাদের মা বাবারা এখনো জানেই না কমিউনিটি মানে কি, হোয়াট ইজ কমিউনিটি, এটা এখন অনেকেই জানে না। শুধু মানে এবার বিষয়টা হচ্ছে এই নিয়ে অনেক কিছু হচ্ছে, র্যালি হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, মানুষের মনে ভাবাবেগ জাগানো হচ্ছে, বা এই সব পারফরমেন্সের মাধ্যমে, যেমন ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদা, উনি যখন চিত্রাঙ্গদা নিয়ে কাজ করেছে, ওনার নামে কি কম কুৎসা হয়েছে? উনিও তো একজন লেজেন্ড, উনিও তো এত ভালো ভালো মুভি আমাদেরকে দিয়ে গেছেন, ওনাকে নিয়ে প্রচুর নোংরা। চপল ভাদুরী, যে মানুষটাকে নিয়ে মুভিটা কি হলো ভুলে যাচ্ছি আমি,
চপল ভাদুরীরই লাইফ স্টোরি নিয়ে মুভিটা হয়েছিল। না 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 না, ঋতুপর্ণ ঘোষই করেছেন মুভিটা। তো ওনার লাইফ স্টোরিটা, আজকে চপল ভাদুরী কোথাও, উনি তো একজন যাত্রা শিল্পী, উনি কত পৌরাণিক। আমরা যেমন ডান্স ফিল্ডেই স্ত্রী বেশামটা এনেছি, উনি নাট্যক্ষেত্রে স্ত্রী বেশাম এনেছে। কোথায় তার পরিচয়? কজন তাকে চেনে? কজন তাকে নিয়ে চর্চা করেন? জানেই না, মানুষের মনেই নেই, কারণ সময় নেই তো মানুষের। সময় কি নিয়ে আছে, কোন মানুষ কিসে ভুল করলো, তাকে কিভাবে ক্ষতি করে তাকে কিভাবে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা যায়, এগুলোই মানুষের ইন্টেনশন। বেসিক্যালি বিষয়টা কি বলতো, কমিউনিটি যদি একটা বন্ড হতো, সবাই মিলে যদি একত্রে বাঁচার চেষ্টা করা হতো কমিউনিটিতে, তাহলে সমস্যাটা হতো না। এই কমিউনিটি যারা র্যালি হয়, মানে প্রাইড যেটাকে বলে, প্রাইড কী নিয়ে আমরা প্রাইড করছি, নানান রকম কালারের ড্রেস পরছি, নানান রকম পতাকা ওড়াচ্ছি, রাস্তায় স্লোগান দিতে যাচ্ছি, ছেলেরা প্রেম করেছে বেশ করেছে, মেয়েরা প্রেম করেছে বেশ করেছে, কিন্তু আলটিমেটলি যখন এই ছেলেরা প্রেম করেছে বা মেয়েরা প্রেম করেছে, তাদেরকেই আমরা কোথাও না কোথাও গিয়ে টিস করছি। আমরা মানে কারা? কমিউনিটি করছে অবভিয়াসলি কমিউনিটি। আজকে এই যে ধরুন যারা আমাকে বলছে হিজড়া, ছক্কা, হোমো, লেডিস, তাদের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স পার্সেন্ট কিন্তু কমিউনিটির। আচ্ছা, আমি যে লাইভটা করেছি, লাইভের মধ্যে আমি বলেছি যে আজকে আমি চাইলে অনেকের পোল খুলতে পারি, কিন্তু আমি খুলবো না, কারণ সেটা আমার ভদ্রতা। কোন জিনিসের মারফতে আমি কথাটা বলেছি, কারণ আমার কাছে সেসব জিনিসগুলো রয়েছে, কারণ আমিও কমিউনিটির পার্সন, আমার কাছে তো সেগুলো আসে। কমিউনিটিতে ঢুকতে গেলে কি আলাদা কোনো মানে ব্যবস্থা হতে হয়? কিচ্ছু লাগে না। কমিউনিটি ওই রামধনুর মতনই, 7টা রঙের সমাহার, ঠিক। যে যেরকম রঙে গা ভাসাবে সে সেই রঙেই উঠতে পারবে। তাই বলে কমিউনিটিতে ভালো লোক নেই? অবভিয়াসলি আছে। প্রচুর, কলকাতায় প্রচুর ট্রান্স পার্সনরা আছে, প্রচুর কমিউনিটিকে লিড করে যারা এই যে অর্গানাইজেশনগুলো যাদের আছে আর কি, প্রাইড করছে বা প্রোডাকশন নামাচ্ছে, প্রোগ্রাম নামাচ্ছে, তারা প্রত্যেকে ভালো কাজ করছে। তারা চেষ্টা করছে তাদের মতন করে জিনিসগুলোকে প্রমোট করার, কিন্তু এই যে পাবলিক, সো কল্ড ম্যাঙ্গো পিপল, সেগুলো সবাই বুঝতে পারছে না। তারা ভাবছে যে ওই তো আমার যেদিনকে টার্ম আসবে সেদিন আমি আমাকে হিরো ভাববো। আজকে তো ওর টার্ম, ওকে চলো না সবাই মিলে টেনে নামা একটু এরকম হয়, তাকে ডিপ্রেসড করে যদি লাইন থেকে সরিয়ে দেওয়া যায়। আলটিমেটলি তো তাই। প্রতিযোগিতাটা তখনই চলে আসে যখন বোঝা যায় যে প্রতিযোগিতার লাইনে অন্য কেউ চলে এসে, তখনই তো সরিয়ে দিতে। পূর্বকাল থেকে আজ আমাদের মাইথোলজিতে মনসা পুজো পেতে গিয়ে কত কষ্ট করেছে, আমরা তো সাধারণ মানুষ। যদিও আমরা শিল্পীর কোনো রকম বাউন্ডারি থাকে না একদম, কিন্তু তাও তোমার ক্ষেত্রে অনেকটাই আসে যে ট্রান্সজেন্ডার শিল্পী কোনটা বেশি ভালো লাগে, শুধু মানে তুমি চাও কোনটা তোমাকে দিয়ে বেশি চিনুক, ট্রান্সজেন্ডার শিল্পী না শুধু শিল্পী? যখন আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্টে প্রথম সিলেক্টেড হই, তখন ওখানে ওরা ট্যাগটা ইউজ করেছিল কমিউনিটিকে এরা রিপ্রেজেন্ট করছে। বহু মানুষ সেটা নিয়ে অনেক অবজেকশন উঠিয়েছিল। তারা বলেছিল তারা সোকল্ড আর্টিস্ট, তারা বলেছিল এটাকে নিয়ে বেঁচে খাওয়ার কি আছে, পারফর্ম করলেই তো হয়। অবভিয়াসলি উই আর পারফর্মার, আর পারফরমেন্সের জন্যই আমরা গোল্ডেন বাজার পেয়েছি। আমাদের পেছনে কোথাও গিয়ে মাথার উপর লেখা ছিল না আমরা কমিউনিটি LGBTQ। কারণ জাজেস যারা, তারা নিজেরাই বলছে আমরা কেউ তোমাদের লৈঙ্গিক হিসাবে বিচার করছি না, তোমাদেরকে কমিউনিটি পিপল হিসাবে তোমাদের পারফরমেন্সের উপর আমরা জাজ করছি। সো আফটার অল তো পারফরমেন্সটাই ম্যাটার। এই যে এত জায়গায় প্রোগ্রাম করছি, হ্যাঁ একটা কোটা হিসাবে হয়তো আমাদের নামটা ডাকছে, কিন্তু আফটার অল পারফরমেন্সের পর তারাই কিন্তু বলছে এই প্রথম কোনো কমিউনিটিকে এত ভালো পারফর্ম করতে দেখলাম। দুটো যেটা তুমি চেঞ্জেস চাও, তোমার সঙ্গে যখন কেউ কথা বলবে আচরণে কোনো চেঞ্জেস থাক না, তোমাকে সঠিক নাম ঋত্বিক বা মানে তুমি কোনটাতে সন্তুষ্ট? আবারও বলছি, আমার নাম নিয়ে কোনো সমস্যা নেই। আচরণে আমার বিষয়টা হচ্ছে তুমি আমাকে কতটা সম্মান দিচ্ছ সেটার উপর আমার, মানে তুমি আমাকে ঋত্বিক বলেও ডাকতে পারো, তুমি আমাকে রাত্রি বলেও ডাকতে পারো, আফটার অল তো ওটা নাম, ওটা একটা ওয়ার্ড মাত্র। কিন্তু তোমাকে আমি দেখছি কিভাবে তোমার সঙ্গে বিহেভ করছি, এটা অনেকটা বেশি ম্যাটার করে, তাই না? কারণ তুমি আমাকে যদি কুদৃষ্টিতে দেখো, সেটা তুমি রাত্রি বললেও আমার কাছে তুমি সেই প্রায়োরিটিটা পাবে না, বা আমি তোমাকে ততটা খুলে কথা বলতে পারবো না। কিন্তু তুমি ঋত্বিক বলে যদি তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বলো, আমি অবভিয়াসলি তোমার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলবো। আচ্ছা, রাত্রি আমি আজকে সারাদিন ধরে যে ইন্টারভিউ করলাম, তাতে আমার তরফ থেকে কোনো রকম কিছু ভুল ত্রুটি হয়ে যায়নি তো? আমি অনেক কিছু না জেনে হয়তো প্রশ্ন করে ফেলেছি যেগুলো হয়তো করা উচিত নয়। বিষয়টা হচ্ছে প্রশ্ন না করলে উত্তরটা পাবে কে? সেটাই কারণ অডিয়েন্স তো অডিয়েন্সের মতন নিজের ভাব প্রকাশ করতেই থাকবে, একদমই তাই। কিন্তু পার্টিকুলার একটা মানুষকে তো প্রপার প্রশ্নটা করতে হবে, হবে, কারণটা কি, কেন এই জিনিসটা আসছে, বা তোমরা ইন ফিউচার কি ভাবছো। কেউ কিন্তু
ইনফ্যাক্ট এখনো পর্যন্ত কেউ কিন্তু আমাকে এসে কোনো প্রশ্ন করেনি যে কেন এটা সব করেছিস। নিজের ভাবনাতেই চালাচ্ছে। সবাই নিজের নিজের মতো ভাবনা তো চালাচ্ছি, প্লাস ট্রোল হওয়া মানে নিজের পোস্ট ভাইরাল করার জন্য ওই উন্মত্ত বক্ষের ছবি দিয়ে সেই হিজড়াটাকে নিয়ে পোস্ট করছে। এই ধরনের মানুষরা ম্যাক্সিমাম দেখেছি হয় মেকআপ আর্টিস্ট হয় বা ডান্সার হয়। এটা কি কোনো ইচ্ছে করেই তারা এই পথটা বেছে নেয়, না অন্য জায়গাতে সেই চান্সটা পাওয়া যায় কম? পথটা বেছে নেয় না, এটা ভুল কথা। শুধুমাত্র তারা মেকআপ আর্টিস্ট বা ডান্স প্রফেশনে আসে না, তারা প্রচুর প্রফেশনে এখন রয়েছে। কেউ লয়ার হচ্ছে, কেউ মডেলিং প্রফেশনে রয়েছে। হ্যাঁ, তবে প্রত্যেকটা কমিউনিটি পার্সনের মধ্যে ভগবান প্রদত্ত একটা শৈল্পিক ব্যাপার থাকে, যেটা সেটা আম দেয় না। জনতার মধ্যে থাকে না। আপনি জোর করে একজনকে ফুটবল প্লেয়ার বানাতে পারবেন, ক্রিকেট প্লেয়ার বানাতে পারবেন, একজনকে নৃত্যশিল্পী বা পেন্টার বা সিঙ্গার বানাতে পারবেন না। সেটা করতে হয়তো তাকে জোর করবেন, জোর জবরদস্তি হয়তো গাইবে, কিন্তু আলটিমেটলি সে সিঙ্গার হবে না। তাকে ভেতরে সেটাকে থাকতে হবে, সেটাকে নিয়ে জন্মাতে হবে। শিল্পী কিন্তু তৈরি করা যায় না, শিল্পী কিন্তু জন্ম থেকেই হয়। তাকে ঘষতে হয়, মাজতে হয়, পিতলের মতন ঘষে মেজে তাকে পরিষ্কার করে বিক্রি করতে হয়। ধরো আমি তোমাকে জিজ্ঞেস যদি করি যে দাদা, দিদি, কি বলবো তখন আমি? ওই যে বললাম, সমস্যা ওটাতে নয়। মানে এটাতে তোমরা কোনো মাইন্ড করো না? একদম না। এরকম তো মানে জুতো টুতো পড়বে না তো আমাদের? দাদা, দিদি, হ্যাঁ হ্যাঁ সামনে এসে বলে হ্যাঁ। স্যার ব্যাট যাইয়ে। আচ্ছা, এইটা তোমাদের কোনো ম্যাটার করে না? আমাদের কাছে নামটা ওটা একটা কোটেশন মাত্র, ওটা আমাদের কাছে কোনো কিছুই ম্যাটার করে না। আমাদের কাছে আচরণটা হচ্ছে মেইন ম্যাটার। যে আপনি আমাকে কিভাবে দেখছেন, আপনি আমাকে দৃষ্টিতে কি দেখছেন, আমাকে মানে নোংরা হিসাবে দেখছেন, না ভদ্র হিসাবে দেখছেন, না একজন মানুষ হিসাবে দেখছেন? কারণ মানুষ তো চারিদিকে রয়েছে, কিন্তু সবার কি আর মান হুঁশ আছে? ঠিক। মানুষ তো বোধহয় সবার নেই। আমি একটা জিনিস চাই, যেটা আমার মনে হয় সমাজের পরিবর্তন সম্ভব কিনা জানি না, বা হবে কিনা জানি না। প্রত্যেকটা বাসে যেমন লেডিস সিট থাকে, একটা নর্মাল সিট থাকে যেখানে সবাই বসতে পারে, বা মেট্রোতেও দেখেছি পার্টিকুলারলি লেডিস সিট থাকে। পুরুষদেরও দেখেছি, পুরুষদের ওখানে এসেও লেডিসরা বসে। সেরকম তিনটে ক্ষেত্রেই, যেহেতু আমাদের টার্মটা তিনটে জেন্ডারকে নিয়ে আমরা সবসময় চলছি, এখন বর্তমানে 377 পাস হওয়ার পর মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, আমার মনে হয় প্রত্যেকের জন্যই আলাদা সেই প্রায়োরিটিটা দেওয়া দরকার। মানে অবশ্যই অবশ্যই। কারণ আমরা না কোথাও গিয়ে কনফিউজ, যখন ফ্লাইটেও আমরা ট্রাভেল করি, মেলে যখন ঢুকতে যাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, যখন ফিমেলে ঢুকতে যাই তখনও মানুষ বলছে এই আপ লোগোকে লিয়ে নেই মেল। তো উই আর সো কনফিউজড, আমরা কোথায় যাব? আমি তোমার নাম কি? আমি ভিকির সাথে আমি একমত হলাম না। প্রথম কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ হোক বা ইন্ডিয়ার অবস্থা এতটাই খারাপ যে মানে কোথাও যদি আমি ট্যুরে যাই, লম্বা ট্যুরে, মেয়েদের জন্যই তোমার টয়লেট পাওয়া যায় না, তো ট্রান্সজেন্ডারের জন্য আলাদা করে কি করে পাওয়া যাবে? শপিং মল লোকাল। লোকাল লাইক ফ্লাইট, আমরা যদি কোনো জায়গায় ফ্লাইটে ট্রাভেল করি, সেখানে তো অবভিয়াসলি একটা বাচ্চার জন্যও থাকে, ঠিক ঠিক, চিলড্রেনদের জন্যও থাকে। বুঝতে পেরেছি। রাস্তাঘাটে বেরাচ্ছি, একদমই তাই, একদমই তাই। অপোজিটে ঠিক। আর কিছু সমস্যার কথা আমি অবশ্যই এবার শুনতে সবথেকে চাইবো। বড় কথা কি, দৃষ্টিভঙ্গিটা আমরা একটা দুটো মানুষ মিলে তো চেঞ্জ করতে পারবো না। এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হওয়া দরকার পুরো সমাজের। আর এই সমাজকে চেঞ্জ করার দায়বদ্ধতা শুধুমাত্র আমাদের নেই, সবার রয়েছে। সেটা সবাই যদি নিজেদের দায়বদ্ধতা, যেমন যেমন কেউ না কেউ এটা নিয়ে বলেছিল বলেই বাসের কোথাও গিয়ে লেখা থাকে ফিমেল সিট, হ্যান্ডিক্যাপ সিট, কেউ না কেউ বলেছিল, কেউ বলেছিল। বা মেট্রোতেও তাই। তো সেই রকম কাউকে দরকার যার কথাটা প্রাসঙ্গিক হবে, যেই কথাটা প্রযোজ্য হবে সকলের ক্ষেত্রে। কারণ জেন্ডার যখন তিনটে, জেন্ডারের প্রায়োরিটি তো তিনটে হওয়া দরকার। শুধুমাত্র দুটো জেন্ডার প্রায়োরিটি পাবে, একটা জেন্ডার সম্পূর্ণ পায়ের তলায় থাকবে। তখনই তো নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়িতে হবে যে না, ও আমার জেন্ডারের নয়, ও আমার কমিউনিটির নয়। সবাইকে নিয়ে ভাবতে হবে। ইনফ্যাক্ট এই যে জেন্ডার ভাগ, যেটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, এটাও কিন্তু আমাদের কোনো প্রবলেমই না। মানে আমরা মেল হিসাবেও কমফোর্টেবল, ফিমেল হিসাবেও কমফোর্টেবল, এখন যদি ট্রান্স বলা হয় ট্রান্স হিসাবেও কমফোর্টেবল। সেটা কি কমফোর্টেবল না অ্যাডজাস্টমেন্ট? ট্রান্স হিসাবে আমাদের অ্যাডজাস্টমেন্ট। ট্রান্স হিসেবে অ্যাডজাস্টমেন্ট। কারণ আমরা তো চাইনি আমাদেরকে কেউ আলাদা করুক। ট্রান্স তো একটা আলাদা টার্ম, থার্ড টার্ম। আচ্ছা,
আমাদের মেল ফিমেলে রাখতেই পারতো। কিন্তু তোমরাই তো সেখানে আসছো না, তুমি তুমি ফিমেলে থাকতেই পারো, কেউ তো সেটাই বলছে তো না। বলছি। তারা আপনি কি আমাকে ফিমেল অ্যাকসেপ্ট করবেন? আমি করে নেবো। আপনি করবেন, সবাই কি করবে? আমি তোমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ফিমেল রূপে দেখে এসেছি, আর আমি চাইবো ও একবার জিভটা এরকম বের করুক। আমি আমি কি সবাইকে ফিমেল বলতে পারি এখন? অবভিয়াসলি বলতে পারেন। কোথাও কিন্তু সমাজ বলেছে যে না, এটা করলে বাড়িতে সমস্যা হবে, এটা করলে ও আজকে যদি বাড়ি থেকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে, আমাদের সমাজের থোড়ি আমরা তোয়াক্কা করব যে আমাদের কে কি বলছে, কে কি ভাবছে। রাইট। একদম একদম। মানে বাবা মা যদি সাপোর্ট করতো তাহলে হয়তো 50% ওখানে আমরা জয়ী হয়ে যেতাম, তাই না? সেটাই সেটাই। অবশ্যই অবশ্যই। মানে কমিউনিকেশনটা তো এরকম ভাবেই হয় যে আমি চেঞ্জ হয়েছি, আমি দুটো লোককে চেঞ্জ করব। তো যখন আমি চেঞ্জ হতে পারছি না, সেখানে আমি দুটো লোককে কি করে চেঞ্জ করব? আচ্ছা, আমি একটা তোমাদেরকে রিকোয়েস্ট করব। অবশ্যই। এটা জৈত্রী টিভি থেকে সোমনাথ রিকোয়েস্ট করছে, আমি যাতে পরবর্তীকালে একটা ভালো মানুষ হতে পারি, এমন কিছু 2-4টে টিপস দাও যাতে আমি তোমাদের কমিউনিটিকে তোমরা ফিল করো যে না হ্যাঁ আমাদেরকে সেই রেসপেক্টটা দিচ্ছে। একটু যদি আমাকে দাও, আমাকে বাথরুম তৈরি করতে বলে বাথরুমও তৈরি করবো, ঠিক আছে? তুমি এটাই বলে অনেক যাও হবে আমাদের বলে যাও। জন্য, যদিও একদমই একদমই তাই। ওকে দাও ওকে দাও। না, মেল ফিমেল অর আদার্স। আদার্স 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 ওই যে আর কি, মানে একটা এক্সট্রা Others. পার্সেন্ট। না, ভগবানের ম্যাক্সিমাম ভগবানের তো তিনটে চোখ, ওই জন্য তারা তিন ভাবেই আমাদেরকে দেখতে পেরেছে সমান। মানে তাদের ক্ষেত্রে আমাদের বিচার করাটা ভুল হয়নি, কিন্তু মানুষের তো আলটিমেটলি দুটো চোখ, সেজন্যই তারা ভুল বিচার করছে আমাদেরকে, উন্মোচন হয়নি। রাইট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো টিমকে, রাত্রিকে এবং রেনবোকে, বাকি তোমাদের সবাইকেই আজকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। আমি এতক্ষণ সত্যি তোমাদের ডিস্টার্ব করলাম এতক্ষণ ধরে। আমাদের অনেক অব্যক্ত বক্তব্য, সেগুলো আপনাকে আমরা পেশ করতে পারলাম। মানে কাউকে না কাউকে তো শুনতে হবে, কাউকে না কাউকে তো বলতে হবে, না হলে তো সবাই শুধু লিখেই যাবে। কারণ একটা মানুষের সাথে যখন কিছু ঘটে, সেই মানুষটাকে ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্য প্রচুর মানুষ আসে। হয়তো এই গ্রুপ, রাইট রাইট, আমি বলেছি, এই কথাটা বলেছি আমি। মানে পার্টিকুলারলি একটা মানুষকে ট্রোল করতে গিয়ে তারা না তাদের সবাইকে নিয়ে খেলাটা খেলছে। দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে। দেখো, আমার কোথাও গিয়ে মনে হয় এই যে সনাতন সনাতন করে এত কথা, এত ডায়ালগস বা এত প্রমোশন হচ্ছে সনাতন, আলটিমেটলি সনাতনটা কি? যারা নিজেদের সনাতনী জিনিসটাকেই তুলে ধরতে পারছে না বা দেখতে পাচ্ছে না, সনাতনীকেই অপমান করছে। আজকে আমরা যদি আমাদের আমাদের তন্ত্র বা আমাদের সাধনাকে গুহ্য বলে লুকিয়ে রাখি, তাহলে অন্য কাস্ট কেন আমাদের দিকে আঙুল তুলবে না?
আর যেখানে এটা নয় যে আমরা যে কাজগুলো করছি সেটা পুরাণের অন্তর্গত নয়, আমরা পুরাণের থেকেই কাজ করছি। এবার সেই পুরাণ যদি সেই বইটা কেউ লিখে থাকে বা পুরাণটা কেউ ক্রিয়েট করে থাকে, তাহলে সেই পুরাণটা পড়বে না কেন মানুষ, আর সেটাকে দেখানোর ক্ষমতা থাকবে না কেন? আর ভাইরাল বিষয়ক যদি প্রশ্ন আসে, ভাইরাল কিন্তু এই প্রথমবার আমাদের কোনো কাজ ভাইরাল হলো তা নয়, আমাদের বিগত দিনে প্রচুর কাজ ভাইরাল হয়েছে। আমরা ত্রাহস্পর্শী যখন করেছি তখন আমাদের প্রোডাকশন ভাইরাল হয়েছে। লাস্ট একটা সেম এরকম একটা কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট করেছিলাম কৃষ্ণকালী, যেটা আমরা ইসকনে করেছিলাম, বারাসাত ইসকনে। সেটা নিয়ে তোল পার হয়েছিল, আমার নামে কেসও পর্যন্ত করা হয়েছিল, কজ আমি কৃষ্ণর জায়গায় কালীকে কেন দেখিয়েছিলাম, মানে এটা বিরোধ করেছিলাম আমি সনাতন ধর্মকে। কিন্তু কালী ক্ষেত্রতে দাঁড়িয়ে যেখানে আমরা পুরাণে পড়ছি যে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে প্রোটেক্ট করার জন্য তার নিজের এই রূপ ধারণ করেছিল, যেটা রয়েছে রহস্যতে, সেটা আমরা দেখাতে পারবো না, সেটা নিয়ে অনেক তোলপাড় হয়। তখন প্রচুর সনাতনী আমার সাপোর্টে কথা বলেছিল, কিন্তু আলটিমেটলি যেদিনকে আমার নামে ওরা এফআইআর করে, আমি যখন যাই এগেনস্টে ওদের এফআইআর করতে, সিঙ্গেল কোনো পার্সন, কোনো তন্ত্র সাধক, কোনো মন্ত্র সাধক, কোনো সনাতনীকে আমি কিন্তু পাশে পাইনি। শুধুমাত্র এই কজনকে পেয়েছিলাম, তারাই গেছিলাম, তারাই প্রোটেস্ট করেছি এবং সাকসেসও পেয়েছি আমরা। হ্যাঁ, আমরা সবাই আছি, চলো যাবো। সারা বারাসাত জুড়ে শুধু কালী পুজোয় একটাই থিম, সব কৃষ্ণকালী। মানে রেনবো পুরো কাঁপিয়ে দিচ্ছে, রেনবো মানে ট্রেন্ড সেট করছে, তাই তো? আমরা দেখি অবশ্যই trend set করছে। এটা বাস্তব কথা। কারণ ইনফ্যাক্ট আমরা যে দশাবতারটাও করেছি, এখনো পর্যন্ত স্টিল নাও এরকম ভাবে লুকে দশাবতার কোথাও হয়নি। আচ্ছা, আমরা তাহলে এবার এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি চাইবো বিভিন্ন ধরনের মানুষ সব সময় যখন সাফল্য আসবে তার সঙ্গে সঙ্গে খারাপ জিনিসও আসবে, সেগুলো অবশ্যই নিতে হবে। নেবার সাথে সাথে আমরা হয়তো এটা করতে পারি যে কুনজর থেকে হয় না, দূর থাকতে হয়, সেটা করার চেষ্টা করব। আমি চাইবো মা কালী রাত্রিকে একবার যাতে ভয় দেখিয়ে দেয়, জিভ বের করে প্লিজ রিকোয়েস্ট, এইটা হয় কি করে, এই লম্বা জিভ, এটা ভয়ঙ্কর ব্যাপার একটা, এটা কি হতে পারে? অপূর্ব অপূর্ব, ঠিক আছে, থ্যাংক ইউ।